অবৈধ ক্ষতি, এর শাস্তি কি হতে পারে, এবং চুরি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইয়ের সাথে এর সম্পর্ক কি একটু বোঝার চেষ্টা করি। কারণ বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হয়েছে। যে সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তি অবৈধ লাভ বলে, আর যে সম্পত্তি নিজের নয় সেই সম্পত্তির ক্ষতি করাকে অবৈধ ক্ষতি বলে। তাহলে আপনি যে সম্পত্তির ক্ষতিগুলো করতেছেন, এই সম্পত্তির ক্ষতিগুলো আসলে করা ঠিক হচ্ছে না, কারণ এই সম্পত্তিগুলো আপনার নিজের নয়। যখন নিজের কোনো সম্পত্তি থাকবে না, সেই সম্পত্তির আপনি যখন কোনো ক্ষতি করে যাবেন, সেই ক্ষতিটার নাম হবে অবৈধ ক্ষতি, এবং ওইখান থেকে যদি আপনি একটু লাভবান হওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে এটার নাম হবে অবৈধ লাভ। দেখেন, এইটা বোঝানোর জন্য এই বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোনোভাবেই যেন ডিবি হারুন পলাইতে না পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাইলে কিন্তু বিপদে আসি। বর্তমান সিচুয়েশনে আপনার যে অরাজকতা চলছে, এই অরাজকতাগুলোকে কেউ বলতেছে লুট, কেউ বলতেছে লুটতারাজ, কিন্তু আমি দেখি কোথাও কোথাও দস্যুতা হচ্ছে, কোথাও কোথাও ডাকাতি হচ্ছে। আমার আইনের ভাষায় লুট শব্দটা আমি ওইভাবে পাই নাই। হ্যাঁ, আইনের ভাষায় আমরা পেয়েছি দস্যুতা বা ডাকাতি বা চুরি। এখন যেসব ব্যক্তিরা তার ঘরে সম্পদ রেখেছেন, সেই বসত ভিটা থেকে চুরি হচ্ছে, সেই ক্ষেত্রে এই সকল চুরির বিচার কিন্তু আইনের আওতায় হবে। তুমি যতই বড় হও না কেন, আইন কিন্তু তোমার থেকে কি বড়, ঊর্ধ্বে। আজকে আইন হয়তো কোনো কারণে অন্ধ হয়ে আছে, এই আইন কিন্তু সামনে দেখবেন এগুলোর বিচার এমনি হয়ে যাবে। এগুলা কিন্তু কোনোভাবে একটা সুস্থ রাষ্ট্র যদি আপনি বাস্তবায়ন করতে চান, এগুলার বিচার না করে কিন্তু আপনি যাইতে পারবেন না। তাই যে যা করতেছে এগুলো অন্যায় করতেছে, যে যা করতেছে। তাহলে আমার একটা ঘর বসত থেকে ওই ব্যক্তিকে যদি না জানায়া কোনো সম্পত্তি নিয়ে আসি, তার আলমিরা তালা ভেঙে যদি স্বর্ণ অলংকার শাড়ি নিয়ে আসি, সেক্ষেত্রে শাস্তি কি বলতে পারবেন? 380 ধারাতে মামলা হবে। বসত ভিটা বা গৃহ থেকে চুরি, সেক্ষেত্রে শাস্তি আছে কত বছর? 7 বছরের শাস্তি আছে, অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। রিয়া, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। কত বছর? 7 বছর। আচ্ছা, তাহলে এই যে রাস্তায় দেখতেছেন যে লুণ্ঠন হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্পত্তি প্রকাশ্যে ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে এটি কি বলে গণ্য হবে? দস্যুতা বলে গণ্য হবে। কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্পত্তি যদি প্রকাশ্যে ছিনিয়ে নেয়, আর এই কোনো ব্যক্তি অন্য ব্যক্তি 5 বা ততোধিক ব্যক্তি যখন অন্য ব্যক্তির সম্পত্তি ছিনিয়ে নেয়, তখন ডাকাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যেগুলো হচ্ছে, এগুলো না হচ্ছে লুট, না হচ্ছে লুটতারাজ, এগুলো হচ্ছে হয় দস্যুতা, না হয় ডাকাতি, না হয় চুরি। 3টা অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। আর সরকারি সম্পত্তি ক্ষতি সাধনের জন্য তো আলাদা অপরাধ আছে, ওইটা আমার রিলিভেন্ট না, ইরিলিভেন্ট। ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। সবাইকে স্বাগতম পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, এবং যারা সুস্থ আছেন, বেঁচে আছেন, সবাইকে অভিনন্দন। কারণ এই অসুস্থ মুহূর্তে বেঁচে থাকাটা যেমন আজব, তেমনিভাবে সত্যি সত্যি গজব, মানে আজব গজব মিলে আছে। কলম যোদ্ধা রক্তক্ষরণে আছে, মানে ঘরে বসে কি ফেসবুকে লিখতে লিখতে গলা ভেঙে গেছে। দেখেন, আমরা চুরি 378-এ চুরির 5টি উপাদান পড়েছে। সেই চুরির 5টি উপাদানের মধ্যে পড়েছে চুরি যখন শুরু হয় তখনই চুরি হয়ে যায়। অর্থাৎ ওই পণ্যটা আপনি গণভবন থেকে আনতে পারলেন কি পারলেন না,
ওইটা আসলে কোনো বিষয় না। পরবর্তীতে আপনি ফেরত দিয়ে বললেন যে আমি একটা বঙ্গভবনের ফেরত দিছি, এটা কিন্তু হয় না। অপরাধ কিন্তু কোনোভাবে ধরলেই চুরি। অর্থাৎ একটা মুরগি, একটা হাঁস, একটা ছাগল, একটা বিড়ালও আছে, খরগোশ, যখনই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বা অপসরণের উদ্দেশ্যে ওকে প্রলুব্ধ করলেন, আয় 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 আয়, ও যখনই আপনার দিকে এক পা প্রসারিত করলো, সাথে সাথে কি হয়ে গেল? চুরি হয়ে গেল। তার মানে চুরির অন্যতম শর্ত হচ্ছে অপসারণ করা, হস্তান্তর করা বা স্থানচ্যুত হওয়া। স্থানান্তরিত, অজ্ঞাতসারে স্থানান্তরিত হওয়া। হ্যাঁ, এই যে এই মেয়েটা কিন্তু দারুণ, মানে সামনে কিন্তু ওর রাজনীতি খুবই উজ্জ্বল এবং আজকে কিন্তু প্রস্তুতি নিয়ে আসছে। দেখেন, অজ্ঞাতসারে চুরি হয়, তার মানে কয়জন ব্যক্তি, এটা আমার জ্ঞাত নয়। চুরি হয় কি বলেন? অজ্ঞাতসারে। তাহলে আমার জীবনের একটা চুরি বলি, মন চুরির গল্পটা বাদ দিয়ে, ঠিক আছে? আমার জীবনের চুরিটা কিরকম? ক্যান্টনমেন্টের মধ্যে চুরি হয়েছে, তখন ছোট একদম। তো ক্যান্টনমেন্টের মধ্যে কচু খ্যাত ক্যান্টনমেন্ট। তো বাসায়, আব্বু তখন বাসায় নাই, তখন টেলিফোনের যুগ মনে হয়, এত ওই যে হ্যাঁ কই তুমি আসো এরকম যুগ না। তো বাসায় ঢুকে দেখি কি আমাদের এই বেডিং পত্র সব উঁচু করা। তা আমার বাসাও অনেকবার চুরি হয়েছে, কয়েকবার চুরি হয়েছে। তো চুরির ব্যাপার কি, চুরি হওয়ার পর, ঘর ভাঙ্গার পর যে ঢুকতে কেমন জানি বুক দরপর করে, তাই না? যদি চুরি হয় আপনারা বুঝবেন, ঢুকতেই বুক দরপর করে। তা ওই অনেক কাপড় চুপুরি করা, তা আমি মনে করতেছি ওর মধ্যেই মনে হয় চোর লুকিয়ে আছে। হ্যাঁ, আমি ছোট মানুষ, আর্মিদের ওই যে মশারি টানানোর জন্য দেখবেন রড দেয় বেডের সাথে, আমি ওই একটা রড নিয়ে দৌড়ে পিটানো শুরু করছি। দেখি যে না, আসলে কেউ নাই, চোর নাই, যা যা ছিল সব নিয়ে গেছে। তখন তো সিসি ক্যামেরারও যুগ না। এখন যদি আমি তখন থানায় যদি মামলা করতে যাইতাম, আমি কি চুরির মামলা করতাম, দস্যুতার মামলা করতাম, না ডাকাতির মামলা করতাম? চুরির মামলা করতাম। কেন চুরির মামলা করতাম? অজ্ঞাতসারে হয়েছে, অর্থাৎ আমি উপস্থিত ছিলাম না, আমি বাসায় উপস্থিত ছিলাম না, কিন্তু আমার সম্পত্তি কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। তাইলে আমি মামলাটা, যেহেতু আমাদের বসত ভিটা থেকে চুরিটা হয়েছে, মামলাটা 379-তে করবো। যা শোনে তাইতে জি স্যার, ইয়েস স্যার, দেশটা গেছে এই কারণে। স্যার 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 স্যার, এইটাই চাচ্ছি, কিন্তু গুলি খাওয়ার পর না। ও তো ও আর সামনেই বসবে না, বলে সব আমার উপরে দিয়ে কেন? বৃষ্টি হচ্ছে না, আজ প্রকৃতি নতুন সাজে সেজেছে, বৃষ্টি স্নাত দিনে পিরামু, কিন্তু ফুলে ফুলে সেয়ে গেছে গাছের বাগান। আর চকর এবং চকরিরা গল্প করছে। উফ, কি অসহ্য বৃষ্টি। ডিবি হারুন যেন বৃষ্টির মধ্যে না যাইতে পারে। ধরিয়ে দেন, ধরিয়ে দেন। 11 দফা দাবি চলতেছে পুলিশের, আপনাদের রিকোয়েস্ট। আমি ওগুলো বুঝি না, শোনেন, ক্ষোভ একটা জঘন্য জিনিস, সেটা যে পক্ষরই থাকুক, ক্ষোভের অবসান হোক। প্রতিশোধের খেলায় মাথা যাবে না। আজকে আপনি ধৈর্য ধরেন, কালকে দেখবেন সুফল পাবেন। এই ছাত্ররা শুধু লাঠি দিয়া কামানকে রোধ করছে, এটা ফিল করতে হবে। লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে কাউকে, ধৈর্য, বাড়ির প্রয়োজন হয় না। এখানে আপনার
এ হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মিটিং করে। মিটিং হোয়াটসঅ্যাপেই হয়। এখন থেকে যা করবেন প্রকাশ্যে। আমি জানতামই না এগুলা, জানলে ভালো হইতো আমার জন্য। আরে বাবা, আমি খুঁজতেছি চোর ওই শিশু বয়সে বাসায় খাটের নিচে, এবং এখনো আমার মনের অজান্তে মনে হয় যে খাটের নিচে দুই একজন থাকতে পারে, একটু চেক করে নিতে হয়। তো হঠাৎ করে দেখতেছি খাটের নিচে একজন লোক, বলে তুমি কে? আমি তো বললাম যে কি, আমি নিরীহ, আমি শিশু। এই বইলাই যখন ওকে জাপটায় ধরতে গেছি, ও আমাকে সিটায় দিয়ে দৌড় দিছে। এটা চুরি, দস্যুতা না ডাকাতি? দস্যুতা হয়েছে। কেন দস্যুতা হয়েছে? কোনো অদৃশ্য চুরি, কোনো অজ্ঞাত চুরি যখন দৃশ্যমান বা জ্ঞাত হয়, সাথে সাথে দস্যুতা বা ডাকাতিতে রূপান্তরিত হয়। তখন সংখ্যা দিয়ে নিরূপণ করিতে হইবে যে মুক্তিযোদ্ধা কয়জন, সংখ্যা দিয়া দেখতে হবে। তাহলে 1 থেকে 4 জন ব্যক্তি যদি তাৎক্ষণিক বল প্রয়োগ করে কোনো সম্পত্তি আদায় করে, সেক্ষেত্রে তাকে আমরা দস্যুতা বলতে পারি। 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সাধন করবে, তখন তাকে আমরা ডাকাতি বলতে পারি, তাই না? তাহলে ডাকাতি কি আপনার তাৎক্ষণিক হইতে হয়? ঢুকেই যে যা পারবে সব নিয়ে দৌড়। তাহলে এটাকে লুট হয়েছে না ডাকাতি হয়েছে? ডাকাতি হয়েছে না? তা সাংবাদিকদের আরো নতুন করে সৃজনশীল আইন জানতে হবে। আইনের শাসন, আইনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আইন হাতে তুলে নিয়েছি, এবং মাঝে মাঝে আইন হাতে তুলে নিতে হয় সংশোধনের জন্য, ভাঙার জন্য না। আইন যারা জানে, আইন একটা পাওয়ার, এই পাওয়ারের ভারসাম্য যারা নষ্ট করছে, ডিবি হারুন দেখবেন অস্তিত্ব নাই, বিপ্লব দেখবেন অস্তিত্ব নাই, জিয়াউল হাসান দেখবেন অস্তিত্ব নাই, হাবিব দেখবেন অস্তিত্ব নাই। এরা কোথায়? নেটিজেনরা জানতে চায়, আমার সামনে যারা নেটিজেন আছে, দেখেন। তাহলে যে সম্পত্তি নিজের নয়, সেই সম্পত্তি থেকে কিছু লাভ করাকে অবৈধ লাভ বলে। যে সম্পত্তি নিজের নয়, সেই সম্পত্তি থেকে কিছু ক্ষতি করাকে কত ধারায় আছে? 23 ধারায় আছে। তাহলে চুরি একটা ক্ষতি না? চুরির মধ্যেও কি একটা ক্ষতি আছে? দস্যুতা আছে নাকি? এই দেখছেন শেষে এসে নাম লেখাইছেন, নাম হয়েছে কি? যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। বলে কি করছে? বলে কলম যোদ্ধা। বলে কলম যুদ্ধ করতে গিয়ে কি করছে? বলে হালকা কিঞ্চিত আহত। বলে কেমনে বলতো? বলে লাল কালি দিয়ে লেখে তো। এর মধ্যে চলে আসলেন, সামনে কি ডিস্টার্ব করে নাই? সবাই ক্লিয়ার? বিচারপতি মানিক না, শুধু মানিক না, কালো মানিক অনেক জায়গায় আছে। টোটাল ব্যবস্থাপনার পুরো নির্মাণ চাই। অর্থাৎ যতগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 16 বছর ধরে ভোগ দখল করে রাখছেন, সবাই ভাগেন। সুন্দর সুব্যবস্থাপনা আছে, রাস্তায় কোনো লোক নাই। অর্থাৎ প্লেনে ভাইগেন না, শেষে পলক হয়ে যাবেন, হাবিব হয়ে যাবেন, রাস্তা মাপেন অন্য কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ, আবার ধরা পড়েন না। ধরা পড়লে কিন্তু দেখা যাচ্ছে যে ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে দিয়ে দিচ্ছে ওরা। ভাগেন ভাগেন। যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সবগুলোর রক্ত চুষা নিছে। সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অসাংবিধানিক প্রতিষ্ঠান যা যা আছে সবগুলো ভাগেন, ভেঙে যান। পুনর্গঠন চাই, একদম পুনর্গঠন চাই। বলে ওই সময় ডরাইছি, কথা কইতে পারি না। আরে জীবনে এতগুলো মরে গেছে জীবন। আপনি একটা মুরব্বী মানুষ, আপনি একটা মুরব্বী মরে গেলেও তো পৃথিবীতে দেখাইতে পারতাম যে আপনি মরছেন।
আপনি ঘরে বৈশা বয়ান দিবেন আর হাজার হাজার মানুষ মরে যাবে? বাদ দেন, শরম থাকতে পদত্যাগ করেন, বরখাস্ত হয়েন না। কথা বলার স্বাধীনতা পেয়েছে, একটু কাজে লাগাই। ঠিক আছে, এগুলা কইরেন না। মানে এই যে আনোয়ার বলতেছে স্যার আমারে নিয়ে যান। জিজ্ঞেস করলাম কোথায়, বলে শহীদ হওয়ার জন্য। বলছি আপনি আগে বাদ, আমাদের দরকার গাজী। আমাদের দরকার 2-4টা গাজী। মরে গেলে লাভ আছে? মরে গেলে এই যে এখন এই যে টাকা পাইতেছে, রাষ্ট্রীয় সম্মান। কালকে দেখলাম কিছু ফুল দিয়েছে, হয়তো চত্বর হইতে পারবেন সর্বোচ্চ। এটা হয়ে লাভ নাই। চত্বর 10টা বানান, বাইচা থাইকা 10টা চত্বর বানান, কাজে লাগবে। আর ভাগেন, এখনো টাইম আছে, ভাগেন। সাংবিধানিক পোস্টগুলো ফালায় দেন, এগুলো লাগবে না। অনেক খাইছেন, 16 বছরে হয় নাই, আর 2 দিন আগে ভাগতেন তাহলে তো মরা লাগতো না। এই যে কত ভালো আমাদের তাপস স্যার, আমাদের আইনের বিচারপতিদের বিচারপতি মহান, আগে ভাগে গেছে। সে কত বিচক্ষণ, তার হাতেই তো দেওয়া যাইত। কত বিচক্ষণ মানুষ সে। আমি অবাক হয়ে গেছি যে এত আগে কি করে সে এই পূর্ব মুহূর্তের খবর রাখলো, প্রধানমন্ত্রী পর্যন্ত রাখে না। শামীম ওসমান যায় না প্লিজ। এই লোকের নামে খেলা শেষ হওয়ার দিকে সে চিন্তা করছে যে বাসিতে ফু কেন দেয় না, এই কারণে সে চলে গেছে। ওইটা কি তাহাজ্জুদের নামাজ নিয়ে আছে? খব নামা তৈরি করবে না। আমি এটা বলতেছি যে এরা ভালো, এরা অন্তত দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়ার সময় যদি ধরা খান তো বিপদে পড়ে যাবেন। এরা আগে ভাগে সব সেটেলমেন্ট। এই যে বেনজির সাহেব হারুনের চাইতে বেনজির আরো ডিস্টার্ব, আরো বেশি ডিস্টার্ব করে। ভদ্রলোক 2 দিনের মাথায় কি সুন্দর, 2 দিন পরে এই ঘটনা ঘটা শুরু করলো, তার আগেই সে ঘুষ করে নিয়ে চলে গেছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যারা দুর্নীতিবান আছেন, যারা দুর্নীতিগ্রস্ত আছেন, এই যারা থানায় আছেন, প্রচুর টাকা, আমার মতো মানুষকেও থানায় যায় যদি টাকা দিতে হয়, এর চাইতে লজ্জাজনক কিছু নাই। আমি জ্ঞান দেই পুলিশকে কিভাবে থানায় দেবেন না, পুলিশ থানায় যাবে টাকা দেবেন না। আমার দেয়া শেষে আমার চিপার মধ্যে নিয়ে যায়, আমার 1000 দিলেন না। আমি জিজ্ঞেলাম কিসের, বলে সবাই খুশি করে। আমি চিন্তা করলাম সবাই করে, বলে হ্যাঁ ভাই তাহলে আপনি একটু খুশি হন প্লিজ, আর একটু বাড়ায়া দেই। আবার অনেক পুলিশ ভাইকে পাইছি মাই ডিয়ার, অনেক মাই ডিয়ার, মানে স্যার কেন আসছেন, কি কারণে আসছেন, দৌড়ায় ধরেন 5 মিনিটের মধ্যে কাজটা করে দিছে। ও জানে যে আমাকে দেখলে জটলা পাইকা যায়, ও সেইটুক প্রোটোকল দিছে। আপনার কক্সবাজার গিয়েছে, অনেক পুলিশ ভাইয়ের ভালোবাসা পাইছি। আপনারা যেরকম 100% মহামানব না, ওরকম ওদেরও 100% মহামানব না, ওদের মধ্যে ভালো আছে। এই চাকরিটা ছোট চাকরি, আর্মির চাকরি, পুলিশের চাকরি, এগুলো অনেক ছোট চাকরি। আপনারা এরা তো বেশি বাড়ছিল, এখন জায়গাই নাই, এখন আসতে পারে না। এই ছোট চাকরি কইরা বুকের পাটা এত লম্বা হয় কেন? আর এরা তো ভাগ্য বলো দেশটা স্বাধীন হয়ে গেছে, এরপর তো বলতো আমাদের বাড়ি ঘর, ওদের বউ বাচ্চাদের বয়কট করো। তখন করতেন কি? এই ঝামেলাটা আপনাদের মাথার উপরে দিয়ে গেছে, বাইচা গেছেন। যদি আপনাদের বাচ্চা পোলাপানের উপরে দিয়ে যাইতো তখন যাইতেন কোথায়? মাই ডিয়ার, অন্যায় করা যাবে না। এবং এই অন্যায়, এই দেশ 80 শতকে যদি একটু পরিবর্তন হইতো, 80 দশকে যদি কিছু সিদ্ধান্ত আসতো, এই দেশ কাতার হয়ে যেত। আমাদের সমুদ্রে প্রচুর সম্পদ, এই দেশ আপনার দুবাই হয়ে যাইত। 80 দশকে যদি সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না, দেশটা সিদ্ধান্তের কারণে পিছিয়ে গেছে। আজকে ডিবি হারুন, আমার কষ্ট লাগে, সরকারি চাকরি কইরা খয়রাতির বাচ্চা প্রেসিডেন্ট প্যালেস দিছে, আর বাপের বলে এত টাকা। লাইতাইতে মাজা ঠিক করে দেওয়া দরকার। নাকি ব্যবসা করে, বাংলাদেশের ব্যবসাটা কি? স্লাং করে, বিদ্রোহের কথা স্লাং করে বলতে হয়। 2-4টা গালাগাল দিয়ে না বললে খয়রাতি বোঝে না। কিভাবে এক মানে আপনার 10,000 কোটি টাকার মালিক জীবদ্দশায় হওয়া যায় আমি বুঝি না, কি করলে হওয়া যায়। এরা এখন ভুগবে। এরা ডিবি হারুনকে, যদি কেউ ডিবি হারুনের খবর জানেন দয়া করে আমাকে একটু বলবেন, আমি তাকে একটু দেখতে যাব। মানে আমার খুব শখ হয়েছে, আমার খুব ইচ্ছা ওরে একটু, ও কেমন আছে কারো হেফাজতে থাইকা, ও কেমন আছে, ওর বুকের পাটাটা আসলে কি,
ওর উচ্চপদস্থ কর্মকর্তারা জিডি নেওয়া এবং থানায় মামলা নেওয়ার জন্য ওকে পদায়ন দেওয়ার পর ওকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই তো বুঝতে পারতেছি না। অন্যায় করেন না। তাহলে ক্ষতি ক্ষতি দুইভাবে হয়, একটা হচ্ছে ইনজুরি দিয়ে হয়, আর একটা হচ্ছে মিসচিফ, সম্পদের উপরে হয়। বাংলাদেশে কিন্তু দুইটা ক্ষতি হয়েছে, একটা হয়েছে কি মিসচিফ, আর একটা হয়েছে ইনজুরি। তা ইনজুরি যা হয়েছে ওইটা দেহের উপরে দিয়ে গেছে, আর মিসচিফ যেটা হয়েছে ওইটা সম্পদের উপরে দিয়ে গেছে। অনেকে বলতে পারেন যে স্যার দাঙ্গা হইতেছে, একজনে কয় ছাত্রের পক্ষে কথা কইলে পুলিশ কয় স্যার আমাদের পক্ষে কইলেন না, পুলিশের পক্ষে কথা কইলে কয় স্যার আপনারা আমাদের পক্ষে কইলেন না। আরে ভাই, বিচার বহির্ভূত হত্যা বন্ধ করেন, প্রত্যেকটার বিচার করেন, সামনে আর হবে না। এইগুলা করেন, সে যেই হোক না কেন, যেই হোক না কেন, ছাত্র হইলে ছাত্রের করেন, পুলিশ হইলে পুলিশ করেন, কিন্তু প্রত্যেকটার সুষ্ঠু বিচার করেন। এখানে ক্রাইম সিনে কারা কারা ছিল, কি সিস্টেম ছিল, এগুলো করেন, মানে সুষ্ঠু ব্যবস্থাপনায় আসেন। কিন্তু নতুন করে কিন্তু এগুলো করেন না, নতুন করে কোনো হত্যাযজ্ঞ চালায়েন না, নতুন করে কারো প্রতি আক্রোশ দেখায়েন না। আপনি যেই হন না কেন, আপনি আইনের বাইরে নন। আইনের হাত কিন্তু অনেক লম্বা। সেই 30 বছর পর আইসা এই দেশে কিন্তু অনেকের বিচার হয়েছে, এই দেশে কিন্তু যুদ্ধ অপরাধের বিচার হয়েছে অনেক বছর পর আইসা। আপনি সেই ফাপরে যদি না পড়েন, আপনার পোলাই কিন্তু পড়বে। এখানে তাদের জেনারেশন কিন্তু ভুক্তভোগী, এই বাইরের না। এত বাড়া ভালো না। খুব ঘুম পাচ্ছে, এখন বলতাম ঘরে ঘরে। দেখেন, সম্পদের উপরে মিসচিফ হয় আর দেহের উপরে হয় ইনজুরি। ওকে, তাহলে ইনজুরির মনের উপরেও হইতে পারে। এই যে ট্রমায় আছি আমরা সবাই, এটা একটা ইনজুরি না? তাহলে দেহের উপরে হইতে পারে, আবার কি মনের উপরেও হইতে পারে। দেহ মনের ইনজুরি আর সম্পদের মিসচিফ বলেন। দেহ মনের ইনজুরি, সম্পদ মিসচিফ, তাই না? তাহলে দেখেন, ক একটি দণ্ডায়মান গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে, এটি কি হতে পারে? চুরি। আচ্ছা, কেন চুরি হলো? নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে। আচ্ছা, তাহলে ক একটি দণ্ডায়মান গাছ অনিষ্টের উদ্দেশ্যে কেটে ফেলে, এটি কি ধরনের? এটা হয়েছে মিসচিফ বা অবৈধ ক্ষতি হয়েছে, তাই না? তার মানে এখানে উদ্দেশ্য একটা ফ্যাক্ট। মাই ডিয়ার, অপরাধ করার উদ্দেশ্য না থাকলে কিন্তু অপরাধ হয় না। আমি বারবার বুঝাইতে চাচ্ছি যে গুড ফেইথ অর্জন করেন। আপনি যদি সরল বিশ্বাসটা অর্জন করতে পারতেন, তাহলে কিন্তু আজকে দেশের এত ক্ষয়ক্ষতি হয় না। আজকে বঙ্গবন্ধুর মুরাল ভাঙার জন্য যাদের মন কাঁদে, এরা দেখবেন এর আগে দিন পর্যন্ত শেখ হাসিনার পা চাটছে, আমাকে থ্রেট করছে এর আগের দিন পর্যন্ত। এরা আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে এদের বুক কাঁপে। আরে পাগলারা, এই কয়দিন যে মারছে, তোমরা ছিলা কই? তোমরা ছিলা কই? আপনার প্রতিবাদ আমাকে থ্রেট করতেছে, আমি বলতেছি ঠিক আছে, হাসি মুখে মেনে নিছি। ও চিন্তা করে আর এটা থ্রেট করলেই তো হজম করা যায়। ওই দিন তুমি ছিলা কোথায়? যে লোকগুলা মারা গেল, তোমার আজকে মন কাঁদে। বঙ্গবন্ধুর যদি সম্মান থাকে কিছু, সেটা নষ্ট করছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর যদি কোনো সম্মান থাকে, সেইটা শেখ হাসিনা নষ্ট করে গেছে। শেষে আইসা তার পালানোর কোনো দরকার ছিল না। বলতে পারেন এইসব রাজনৈতিক কেন বলেন? ভাইয়া, কথা বলতে পারি নাই, ঘরে বসে কান্নাকাটি করছি, বিলিভ মি, ছটফট করছি। কালকে রাতেই যাত্রাবাড়ির আবার একটা ফুটেজ দেখা মনে হয়েছে বিপ্লবের ধৈরা খালি ফ্লাইং কিক মারি, ওরে ধৈরা খালি ফ্লাইং কিক মারি। মানে এত কালকে আবার নতুন করে মানে জাগ্রত হয়েছে যে এগুলা কি কইরা গেছে। আপনার
আপনি আত্মরক্ষার অধিকার বলেন, আত্মরক্ষার অধিকার, আত্মরক্ষার সীমা লঙ্ঘন করবেন বারবার আইসা, আর সেটা আত্মরক্ষার অজুহাত দিয়ে চালায় দিবেন, এইটা হইতে পারে না। এগুলো অন্যায় হয়েছে এবং অন্যায়ের প্রতিবাদ তো হয়ে গেছে। দেশটান বিনির্মাণে সহায়তা করেন আপনারা, কিন্তু খুবই লিডার। প্রত্যেকে কিন্তু এখানে জননেত্রী না, তাই না বলেন? তার মানে আপনারা জননেতা, জননেত্রী, আপনারাই কিন্তু পারবেন এগুলা করতে, আপনাদের পক্ষেই সম্ভব। এগুলা হেলাফেলা করেন না, দেশটা অনেক পিছিয়ে গেছে। আপনাদের প্রত্যেকের আর একটা রিকোয়েস্ট করতে চাইছিলাম, যারা চাকরিটা বাঁচাইতে চান, যারা চাকরিটা বাঁচাইতে চান তাদের জরুরত, মানে তাদের তো দুদুক আছে, দুদুকও লাথি মেরেও সরাই দিবে, ছাত্ররা সব পরিষ্কার করতে আসছে, নতুন মুখ আসবে, হ্যাঁ, তখন কিন্তু ফেসে যাবেন। এই ফেসে যাওয়ার আগে আপনারা সবাই পা চাটতে চাটতে বলেন, এমনি তো অভ্যাস আছে, বলেন যে আমাদের চাকরিটা বাঁচান, যা অবৈধ টাকা কামাই করছি আমরা রিজার্ভ ফান্ডে জমা দিব। যা অবৈধ টাকা কামাই করছেন, যদি এইটা আমি খুব রিকোয়েস্ট করব, যারা যারা আছে, যারা যারা দায়িত্বে আছে, তারা আমার থেকে অনেক জ্ঞানী, বুঝবে যে কালো টাকা সাদা করার জন্য 1 সপ্তাহ টাইম দেন, ফান্ডে টাকা জমা দিয়ে দেন। আপনাদের ব্যাপারে আমরা নাক গলাবো না, আপনারা কারা টাকা দিচ্ছেন আমরা দেখতেও চাবো না। আমাদের কিছু টাকা দরকার, দেশটা চালাইতে গেলে কিছু টাকা দরকার। প্রতি মিনিটে 13 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা এদেশ থেকে পাচার হয়েছে 16 বছরে। 13 লক্ষ প্লিজ, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে তাইলে কত টাকা গেছে? 22,000 টাকা প্রতি সেকেন্ডে পাচার হয়েছে দেশ থেকে। এটা কে পাঠাইছে? শুধু মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে নাকি আন্ডা বাচ্চা যারা আছে সব? এই আন্ডা বাচ্চাগুলাকে ধরে ধরে মারতে হবে। এইখানে যারা যারা একটু দুর্নীতির খবর জানেন, ওই যে খয়রাতির বাচ্চা যেটা যেটা ছিল, আস্তে করে আপনারা দুদুকে কাগজপত্র জমা দেওয়া শুরু করেন। আর যারা মনে করতেছেন যে বরখাস্ত হওয়ার আগে পদত্যাগ ভালো, ভাই বারবার বলতেছি যে আপনি বরখাস্ত হয়েছেন শুনতেও কেমন জানি লাগে। মানে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ শুনতে ভালো লাগছে না? মানে একটা মাধুর্যতা আছে তার, একটা স্বেচ্ছায় গেছে। এখন যদি শুনতাম যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি বরখাস্ত, শুনতেও তো খারাপ লাগতো। মানিজ্জাত যে চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে, জিয়াউল হাসান বরখাস্ত, শুনতেই কেমন লাগে। ডিবি হারুনের লজ্জা নাই, শুনতেই কেমন লাগে। রাগ করেন, কিছু করেন নাই ভাই, বিপ্লবী আপনারা বানাইছেন। আমরা রাজনীতি করতে আসি নাই তো, তাইলে তো আজকে অন্য জায়গায় থাকতাম না। রাজনীতি করতে আসি নাই। খারাপ লাগলে আপাতত আমাদের রাজাকার বলে গালি দেন। আপনাদের প্রত্যেককেই বলি, যদি চাচা থাকে চাচারে যাই আজকে বুঝান যে কাকু অনেক করছেন, মৌলিক চাহিদা ছাড়া যা আছে দেশটারে দিয়ে দেন, মানুষ মনে রাখবে। প্রত্যেকের আপনাদের করার আছে তো স্যার, করেন না, বুঝান যায় যে তোরা যা করছিস তোদের তো ধরবে, আজকে ধরুক আর কালকে ধরুক, তোরা তো লিস্টে আছিস, তা তোরা আগে যায় সরকারকে বল যে আমরা এত টাকা দিছি রিজার্ভে, আমাদের আপাতত চাকরিটা বাঁচান, আমাদের মান সম্মান বাঁচান, পোলাপাইন স্কুলে যাবে, আমাদের ছেলেপেলে স্কুলে যাবে, দয়া করে ওদের আমাদের মান সম্মান। অনেক ওসি আমাকে ফোন দেয়, চাকরি চলে গেছে, পরে ফোন দিয়ে বলে, ইন্সপেক্টর আর কি, ওসি না, ফোন দিয়ে বলে যে ভাই একটা রিট করা দরকার, কিভাবে কি করি, কেন কি হয়েছে, বলে মুখ দেখাইতে পারি না সন্তানের কাছে, যদি শোনে যে ঘুষ খাইছি, ওর সাথে আমি জড়িতই ছিলাম না, তারপরও আমার ডিপার্টমেন্টাল একটা তদন্ত দিয়ে আমার চাকরিটা খেয়ে দিছে, ভাই মুখই দেখাইতে পারি না। এই অবস্থা তো আপনাদেরও হবে, দেখতে পাচ্ছি। আপনি যেই হন না কেন এই অবস্থা আপনাদেরও হবে। এই দেশে লজ্জার, আরে ভাই এই দেশটা লজ্জার, পড়াইয়া খাই তাও 10-5টা বদনাম করেন, কিন্তু যারা এই যে এত টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, বেতনের স্কেল কত, 16তম গ্রেডের চাকরি করে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিভাবে সম্ভব? এইটাই একদম 400 কোটি টাকার মালিক নাকি পিয়ন, ওরে ধরেন, ওরে ধৈর্য কোন, আপনি নিয়েন না, আপনার ভাগ সাইডা ওটাও রিজার্ভে জমা দেন, বলেন যে আমাদেরকেও কিছু দেওয়া লাগবে না, তোরা টাকাগুলা। দেশটা এখন কোনোভাবে দাঁড় করাইতে গেলে দুর্নীতিগ্রস্ত মানুষগুলাকে মাফ কইরা দিয়ে ওদের টাকাগুলাকে বাজেয়াপ্তি করা দরকার। ওদের বিচার করেন না, ওদের আপাতত বিচার করার দরকার নাই, বুঝাইতে পারছি।
আপনি রিজার্ভে টাকা বাড়ান, যারা যারা টাকাগুলো পাচার করছে, এই পাচারের টাকা তো আনার কোনো আমার কাছে কোনো লাইন নেই। আমি দেখি, হ্যাঁ আমি দেখি এইটা লাইন নেই। তাদেরকে মাঝখানে গুজব উঠছে শেখ হাসিনা নাকি টাকা আনতে তাপসে পাঠাইছে। আমি তো খুশি হয়ে গেছি যে আল্লাহ এই দুর্দিনে বিদেশে যে টাকাগুলো আছে এইটা নাকি তাপসে আনতে পাঠাইছে। পরে তো খুশি হয়ে গেলাম যে এই আইনের ন্যায় পরায়ণতার যে ডান্ডিটা যে ধরে রাখছে তাপস স্যার, এই ডান্ডিটা কোনো দিকে যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে যে কি অবস্থাটা দেশের হবে। দেখা গেল তাপস স্যার সে তার সার্বজনীন মানে এটাকে বলে স্বৈরাচারী স্বেচ্ছাধীন ক্ষমতা হবে। হ্যাঁ স্বেচ্ছাধীন ক্ষমতা বলে সে বিদেশ থেকে আর আসে নাই। ডিসক্রিপশনারি পাওয়ার। আর হারুন তো আপনারা ছিলেন কই এগুলা বলার জন্য? কলম যোদ্ধা। তাহলে বাবা আমি যেটা বলতে চাচ্ছি, চুরি যে কোনো মুহূর্তে চুরি এবং যে কোনো মুহূর্তে দস্যুতা হইতে পারে, দস্যুতা যে কোনো মুহূর্তে ডাকাতি হইতে পারে, ডাকাতি যে কোনো মুহূর্তে অনিষ্টে লুপ্রাপ করতে পারে, ডাকাতি যে কোনো মুহূর্তে অনিষ্টে লুপ্রাপ করতে পারে, চুরি যে কোনো মুহূর্তে অনিষ্টে লুপ্রাপ করতে পারে। একটু বুঝাই কিরকম দেখেন, একটা গাছ, এখন গাছ আর বাঁশের মধ্যে কি পার্থক্য আছে না স্বগোত্রীয় একই? তাহলে একটা গাছ উদ্দেশ্য খেয়াল করেন, উদ্দেশ্য ছাড়া অপরাধ হয় না। তাহলে অপরাধটা করার উদ্দেশ্য যদি থাকে খুন, তাহলে কি নরহত্যা হয়? উদ্দেশ্য থাকলে খুনই হবে। অপরাধটার উদ্দেশ্য যদি নরহত্যা হয় তাহলে কি খুন হইতে পারে? আমি বুঝাইতে পারতেছি, অপরাধটার উদ্দেশ্য যদি চুরি হয় সেক্ষেত্রে ওইটা কি চুরি, উদ্দেশ্য যদি দস্যুতা হয় দস্যুতা, উদ্দেশ্য যদি ক্ষতিপূরণ হয় ক্ষতিপূরণ, উদ্দেশ্য যদি ডাকাতি হয় ডাকাতি, উদ্দেশ্য যদি মানহানি হয় অনিষ্ট মানহানি। ডিবি হারুনের আব্বা ভালো মানুষ, ডিবি হারুন চোর। ডিবি হারুনের চাকরি ছিল না, না খায় ঢাকা শহরে নাকি টিউশনি করে ঘুরছে ডিবি হারুন। সেই ডিবি হারুন এই কোন ব্যবসা বলে এই ক্ষমতা পাচ্ছে, সেই ব্যবসার গুমর ফাঁস করা হোক এবং আমাদের প্রত্যেককে সেই ব্যবসা করে দেওয়ার বন্দোবস্ত করা হোক। দাবি 2 দফা দাবি এটা না, ওটা দিয়ে আসছে, সে দিয়ে আইসা সে নৈতিক স্থলনের দায়ে বরখাস্ত ছিল, নারী কেলেঙ্কারি ছিল তার। এর জন্য কিসের বিএনপির সময় বরখাস্ত খাইছে, নারী কেলেঙ্কারিতে নাম দিয়েছে বিএনপি। আহারে ওইগুলা এখনো ধরেন আমার নামে যদি কোনো মামলা থাকে তাহলে আমি ওই 2টা কাগজ তুলে কমনে যে অবিচার অনিয়ম আওয়ামী লীগের দুঃশাসনে আমি 2টা মামলা খাইছি, সুবিধা আছে এগুলা বলতে। এগুলো তোর খুঁজে দেখে না, মামলার কাগজ দেখে। ডিবি হারুন নারী কেলেঙ্কারিতে ধরা, চাকরিচ্যুত। পিড়াম কিন্তু ডিবি হারুন কিন্তু এখনো আছে, পদত্যাগ করে না কিন্তু, ঠিক আছে? এত সস্তা না, পদত্যাগ কিন্তু করে না, ধরে নিয়ে যাবে কিন্তু। জুয়েল দায়িত্ব নিছে, বলতেছে স্যার এই কষ্টের মাঝে হালকা একটু বিনোদন দিতে আমার ভালো লাগে। আমি খুব লজ্জিত, হ্যালো আমি খুব লজ্জিত, 24 ঘন্টার বেশি পুলিশ থানায় বা পুলিশ হেফাজতে কাউকে আটক রাখার ক্ষমতা রাখে না। যদি রাখতে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে জিজ্ঞাসাবাদের জন্য তারপর হেফাজতে নিতে হবে। এর আগে সে যদি করে সেটা সংবিধানের লঙ্ঘন। এবং এটা হেফাজতে বলতেছে যে তারা আমার হেফাজতে আছে, পুলিশ হেফাজতে নেওয়ার ক্ষমতা পুলিশ রাখে না, আদালতের দ্বারস্থ হইতে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, সংবিধানে যেটা বলা আছে অনেক
পুলিশ ভাইরাও এটা আমাকে রেফারেন্স করেছেন এর মধ্যে, যে সংবিধান দেখেন, সংবিধানের 32 দেখেন, সংবিধানের 32-এর পাশে বলা আছে যদি আপনি নিজে কোনোভাবে কারো হেফাজতে যাইতে চান, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বেচ্ছায়, বা আদালত যদি আপনাকে কাউকে নিরাপত্তার দায়িত্ব দেয়, সেক্ষেত্রে আপনি এই অনুচ্ছেদটা ব্যবহার করতে পারবেন। তার আগে পুলিশ হয়েছেন বইলে আপনি ব্যবহার করে দিবেন। সিআরপিসি আর পিআরবি মইরা যায় নাই। সিআরপিসি 61 ধারা এবং 167 ধারা ভালো করে দেখেন। বারবার আপনি বলতেছেন আমার হেফাজতে রাখছে, একটা ডাইলের হোটেল বানাইছেন, নিজে ডাইল খান আর একজনের দৌড়। ফাজিল মানুষ। কালকে আমি শুনছিলাম যে দেয়াল টপকাইতে যায় ডিবি হারুন আহত, পরে দেখলাম আমরা আজ থেকে প্রতিদিন 5 মিনিট ডিবি হারুনের বিষয়ে কথা বলবো, আপনারা একমত কিনা? আমরা যতক্ষণ ডিবি হারুন ধরা না পড়ে, যতক্ষণ ডিবি হারুনকে আমরা জেলে না দেখতেছি, যতক্ষণ পুলিশ হেফাজতে ডিবি হারুনকে না দেখতেছি, ততক্ষণ আমরা প্রতিদিন 5 মিনিট লাইভে কথা বলবো তার বিষয়ে, একমত কিনা আপনারা? এটা প্রতিদিন বলবো, আমরা প্রতিদিন বলবো। ডিবি হারুনকে যেখানেই পান আমাদেরকে একটু অনুসন্ধান দেন। আমি জানি আমার লাইভগুলো অনেক সাংবাদিক ভাইরা দেখেন, ডিবি হারুনের সন্ধান আছে কিনা, কই আছে। এর জন্য যদি হেভিয়াস কর্পাস করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু 2-4 দিনের মধ্যে কইরা দেবো, কিন্তু এটা কিন্তু শিওর সিরিয়াস বলতেছি। ডিবি হারুনের সন্ধান চাই, তাকে আপনারা গুম কইরা ফেলবেন, এটা হইতে দেব না। এ দেশে আয়না ঘরে আর বিপ্লব ধরা পড়ছে নাকি? বিপ্লবরে ধরলো কারা? যদি পুলিশ প্রশাসনই বাংলাদেশে না থাকে, ধরলো কারা বিপ্লবরে? বিপ্লবরে নিয়ে যদি কোনো রকম রাজনীতি করেন চলবে না। হাবিব, হ্যাঁ, ওনার বুকের পাটাটা দেখে আমার ভাল লাগছে ওই দিন, ভালো লাথি মারার জায়গা ওনার বুকটা, হ্যাঁ, মানে সেরকম ডেঞ্জারাস। আবার আমাকে বলে আপনাকে দেখে ভোলাওয়ালা মনে হয়েছিল, এত সহজ সরলের ভান ধরেন, আপনি যে এত বারুদ কথাবার্তা বলতেছেন। আরে বাবা, বারুদ বানাইছেন কেন আমারে? আমি তো ভালোই ছিলাম, ঘর থেকেই তো বের হই না। আমি ঘর থেকে বের হই না, এরকম 3-4 বছর ঘর থেকেই বের হই না। এটা ডিবি হারুন বানাই দিচ্ছেন। আরে ভাই, 18 বছর ক্যান্টনমেন্টে কাটাই আসছি, 2-4টা কি লাভ মারি নাই আর্মিদের দেখা? এই যে সুন্দর একটা মন্তব্য আসছে, ডিবি হারুনের ফাঁসি চাই। অবশ্যই এই যে আরেক ভাই মন্তব্য করেছেন, বেনজিরকে ছাড় দিবেন না। আরেক ভাই মন্তব্য করেছেন, এই যে এক বোন মন্তব্য করছেন, হাবিব বিপ্লবের ফাঁসি চাই। আহা হা হা। এই যে আমার আরেকটা বোনটি মন্তব্য করেছেন, ডিবি হারুনের সন্ধান না দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ও আমার মৃত্যুর জন্য দায়ী কে? ডিবি হারুন। আমি কিন্তু বলে গেলাম, না, আমার উচ্চ পদস্থ কর্মকর্তা আমাকে পদায়ন করেছেন। ওরে লাথি রে, খেয়াল করছেন শব্দটা? কত রাবিশ ভাবে আমাদেরকে, ইডিয়েট, কত রাবিশ। এবং আবার কিরকম চাবায় চতুরের মতো বলতেছে যে প্রধানমন্ত্রী তো পলাইবে, তোমরা তো বুঝতেছো না, আমিও পলানের ব্যবস্থা করতেছি, প্রধানমন্ত্রীরও দেখতেছি উনি কেমনে থাকে। ঠিক আছে, তাইলে এইসব ফাউল ফল কথা বলতে পারে ও। আর এখানে এসে হেলিকপ্টার দিয়ে গুলি করে, বলে গুলি কেমনে জানলা দিয়ে ঢোকে। 2-4টা মুভি দেখেন না কেন আপনারা? জেমস বন্ড দেখান। আবার আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ বুদ্ধিজীবী ব্যারিস্টার, বাংলাদেশের প্রথম ব্যারিস্টার, বাংলাদেশের 1 নম্বর তারকা ব্যারিস্টার, প্রথম ব্যারিস্টার, স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যারিস্টার সুমন, তা জীবন দিয়া হইলেও হাসিনাকে রক্ষা করার জন্য সে প্লেনে উঠছে। এবং
না প্লেনে উঠছে, একই প্লেনে না, আগেরটায় উঠছে। যে আপা নামার সময় যদি সিঁড়ি না পায় পিঠটা দেবে কে? এবং ভদ্রলোক ভিসা প্রত্যাহার করার পরে, পাসপোর্ট ওইখানে জমা দেওয়ার পরে, গ্রিন কার্ড জমা দেওয়ার পরে ভদ্রলোকের কোনোভাবে কি এখানে আবার পাওয়া সম্ভব? এর কোনো আছে? সম্ভব মনে হয় না। তাহলে তুমি সবই খুঁয়েছো, ওরা আম গাছ পাঠাও 5টা, আর 14টা গরু কেটা কেটা নিছে, এই 14টা গরু বেচে ওনাকে টাকা পাঠাও। ফাজিল। একটা ছোট্ট সিদ্ধান্ত, তুই এত ভালো ভালো কাজে ছিলি, তুই দেশের প্রয়োজনে একটা সিদ্ধান্ত নিতে আসলে না, তোর ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়, ছাগলের বাচ্চা ছাগল, এগুলা শিখিস নাই, সারা জীবনই করছস। আরে শপথ করছি ছোটবেলা, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংগতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবে। হে প্রভু আমাকে শক্তি দিন। আরে ছাগলেরা কয় আমাকে শক্তি দিন, আমি হাড্ডিটা চাবাইতে পারি না। জ্বালা, আমি তো খুব ঝাড়তেছি এগুলো আপনাদের নিয়ে ঝাড়তেছি যে যদি কেনু খাই, নতুন আবার কেনু দেওয়ার লোক আসছে। পরে দেখা যাবে কিন্তু রাতে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। রাতে আমি দরজা জানলা যা আছে খোলা রেখে নিজে তালা দিয়ে দিই। যাই করেন, দুর্নীতিগ্রস্ত মানুষ প্রতিহত করেন। যে কয় টাকা এখনো ওরা জমাইছে, ওদের ঘর তল্লাশি দেন। যে কয় টাকা ওরা এখনো লিকুইড মানি করে রাখছে, আমি শিওর এই বাংলাদেশ এখনো 5 বছর বৈশাখ খাইতে পারবে। বাংলাদেশ 5 বছর বৈশাখ খাইতে পারবে। আর আমি কিন্তু এই কয়দিন হিন্দু যারা আছে তাদেরকে কিন্তু নিরাপত্তাহীন দেখছি, মনে মনে তারা অস্থির। তাদেরকে একটু ভালো, একটু তেরা কথা বললেই কিন্তু তারা এখন মাইন্ডে নিয়ে নিবে। তাদের সাথে একটু ডিবি হারুন স্টাইলে কথা বলেন না, তুই খাইতে বস, এরকম করেন না, হ্যাঁ, তাহলে কিন্তু ডিস্টার্ব আছে। ওদেরকে একটু পোলাইট হন ওদের সাথে, হ্যাঁ, ওদের কোনো প্রয়োজন আছে কিনা দেখেন। কারণ ইন্ডিয়ার যত পত্রিকা আছে, কালকেও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আইসা বলতেছে দেশটা জঙ্গিরা জ্বালায় দিল এভাবে। জঙ্গি পাইলেন কই আপনারা? আপনারা জঙ্গিটা পাইলেন কোথায়? মিথ্যাচার করতেছে। এবং আরো মজার বিষয়, ইন্ডিয়ান প্রত্যেকটা মিডিয়া এই একই শব্দ ব্যবহার করতেছে। তাহলে যে প্রস্তুতিতে তারা ছিল, যে নাটকটা তারা ছিল, সেই নাটক কিন্তু ঘটতে পারে। আমি বুঝাইতে পারতেছি কথাটা। সেই নাটকের জায়গাও দেশটা, যেহেতু আপনার আমার দেশটা আসলেই কারো বাপের না, আবার সবার বাপের। হ্যাঁ, দেশটা কিন্তু আমাদের সবার বাপের। যেহেতু সবার বাপের, যার যার জায়গা থেকে একটু সুন্দর দেশ গড়ার বিনির্মাণে আসার জন্য ধন্যবাদ। কোন সরকারি কর্মকর্তা আছে? ঠিক আছে। যেদিন গোলাগুলি হলো, আমার এক বন্ধু আমাকে ফোন দিছে, আপনাদের ক্লাসে বসে ফোন দিয়ে বলতেছে যে নাও কথা বলো। একজন পুলিশ অফিসারের সাথে কথা বললাম, অর্থাৎ আমাকে একটা লাশ বুঝে নিতে হবে, ময়না তদন্তের বন্ধুর ভাইগনা। এখন মানুষ তো বিপদে আমাকে ফোন দেয়, আমাকে কিন্তু ন্যাচারালি আমার যারা বন্ধু বান্ধব আছে, এই কিছু আছে আর্মিতে, একটা ফোনও ধরে নাই, কিছু আছে আপনার পুলিশে, একটা ফোনও ধরে নাই, কিছু আছে আপনার খুব জানলা ডাকাইত, একটা ফোনও ধরে নাই। মানে বন্ধু বান্ধব আমি কিন্তু বিপদের সময় খুব কম পাইছি, কিন্তু আমাকে নাদিম তোরা পাস নাই এরকম হয় নাই। হ্যাঁ, আমি এখনো যদি কোনো রকম ওই বন্ধু 15 বছর পর বন্ধুর মনে হয়েছে তার বিয়ে করতে হবে, শ্বশুরবাড়ির লোকজন বউ দিবে না, আর সে নাদিমের কাছে যে ওর বউটা নাদিমই বাগায় নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এই রিসেন্ট কথা এটা। তা আমিও বলছি ঠিক আছে, আসি, তোর সাথে কোনো সমস্যা নাই। পরে কাজী ডেকে বিয়ে টিয়ে পড়ায় দিছি। ওর চিন্তা হয়েছে ওই সময় যে এই বিপদে নাদিমই উদ্ধার করবে।
কিন্তু তোরে তো আমি ফোন দিছি, তুই ফোন ধরিস নাই, এটা আমি মনে রাখবো। তুই বড় অফিসার হয়েছিস, হয়তো আমি হইতে পারতাম এরকম ভাবিস না। খেয়াল রাখবেন, বন্ধু বান্ধবের খেয়াল রাখবেন। হ্যাঁ, বন্ধু বান্ধব খুব বড় জিনিস। আজকে আমি সাহস পাইছি, আমি 3-4 জনকে বন্ধুকে ফোন দিছি, দোস্ত ঘরে বসে আছিস, কয় বউ নামতে দেয় না। বাস্তবতা এটা, আমারও দেয় না। হ্যাঁ, এবং বউ নামতে দেয় না। পরে কইলাম, আমি ইচ্ছা মতো ঘরে বসেই গালাগাল করলাম, বন্ধুদের যে গালাগাল থাকে যে। এরপর আমি নিজেও একটা শহীদ বুদ্ধিজীবী হওয়ার বা আচরণ করলাম যে এখন যদি আমাকে নামতে না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে গুলিটা এই রাস্তায় হবে সেটা আমার বুকের উপরে দিয়ে চলে যাবে। আমি কিন্তু এমনি দাঁড়ায় গুলি খাবো। আর যদি নামতে দেওয়া হয় তাহলে গুলি না খাওয়া থেকে নিজেকে রক্ষা করার এক মানে চেষ্টা করব। এবং আমার বন্ধুরা প্রত্যেকেই আসছে, এসে ওরা কিন্তু রাজনীতি করে না, অনেকে রাজনীতি বুঝেও না, দেশের জন্য আসছে। যে কথাটা মূল কথা, দুর্নীতিগ্রস্ত মানুষগুলারে চিহ্নিত করেন, ওদের পোস্টার বানান। দুর্নীতিগ্রস্ত আবার ওই যে আপনার ঘরের মুরগির পায়ে একটা বাড়ি মারছিল 4 বছর আগে, এখন ওরে পাইছেন, হ্যাঁ, ওর হাঁসের পায়ে একটা বাড়ি মেরে দেবেন, এইটা করেন না। এটা করলে কিন্তু বিপদ, মানে এই দেশ কিন্তু থাকবে না। এইটা এইগুলার দরকারই নাই। ও করছে বলে আপনারটা বৈধ না, ওর অবৈধ কাজটা ও শাস্তি পাবে। ওর অবৈধ কাজ বলে আপনি বৈধ বানাবেন এরকম না। যাই হোক, অবৈধ বাধা, অবৈধ শাস্তি শেষ হয়েছে না? দস্যুতা। আমি গাছ দিয়ে বুঝাইতে চাচ্ছিলাম বারবার, এই গাছটাই ডিস্টার্ব। তাহলে একটা গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখনই কাটা শুরু করি তখনই কি হয়? পাশের জমিতে ফেলে রাখলে তাও চুরি, পাশের জমিতে ফেলে রাখলে, নিয়ে যেতে না পারলে, আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে উদ্দেশ্য ফ্যাক্ট। তাহলে একটি গাছ, দণ্ডায়মান গাছ, একটি দণ্ডায়মান গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে চলে যায়, কি হয়েছে? একটি দণ্ডায়মান গাছ অপসারণের উদ্দেশ্যে কেটে ফেলে পাশের জমিতে ফেলে রেখে চলে যায়। একটি দণ্ডায়মান গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাটা শুরু করে, তাও চুরি হয়েছে। তাহলে চুরির উদ্যোগ বলে কোনো শব্দ দণ্ডবিধিতে নাই, বা চুরির চেষ্টা বলে কোনো শব্দ দণ্ডবিধিতে নাই। তার মানে চুরি শুরু করলেই চুরি, তাই তো? আমি কিন্তু আজকে এই চুরির টপিকস কিন্তু আর পড়াবো না, পড়াইছি। আচ্ছা, তাহলে চুরি শুরু করলেই কি চুরি? চুরি বাবা, এটা জ্ঞাতসারে করতেছি। এটা আত্মসাৎ হবে, কারণ আমি আপনার পরিচিত, আমি আপনার কাছের। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে আমি চুরি করার উদ্দেশ্যে একজনের পকেটে হাত দিছি, হাত দেওয়ার পর যদি টাকা থাকে, টাকা নিতে পারলাম কি পারলাম না এটা কিন্তু ফ্যাক্ট না, চুরি হয়ে গেছে। আর যদি টাকা না থাকে সেক্ষেত্রে চুরির উদ্যোগ বা চুরির চেষ্টা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? চুরির উদ্যোগ বা চুরির চেষ্টা কিন্তু দণ্ডবিধিতে নাই। ওকে, যদি বলে কোন শাস্তি দণ্ডবিধিতে নাই, সেক্ষেত্রে চুরির উদ্যোগ বা চুরির চেষ্টার শাস্তি দণ্ডবিধিতে কিন্তু নাই। নাই বলেই সে 511 ধারাকে অনুসরণ করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? নাই বলেই সে 511 ধারাকে কি করে? অনুসরণ করে। তাহলে দণ্ডবিধির 511 ধারাতে বলা হয়েছে, যে বস্তু নেওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন বা উদ্যোগ নিয়েছেন, সেই বস্তুটা যদি থাকে সেক্ষেত্রে চুরি হবে। আর যদি বস্তুটা যদি না থাকে সেক্ষেত্রে চুরির উদ্যোগ হবে। ওকে, চুরির উদ্যোগের শাস্তি মূল শাস্তির অর্ধেক। হ্যাঁ, চুরির উদ্যোগের শাস্তি না 511তে এইভাবে বলে নাই। 511তে এরকম বলছে, যে অপরাধের শাস্তি দণ্ডবিধিতে, যে অপরাধের উদ্যোগের শাস্তি বা চেষ্টার শাস্তি দণ্ডবিধিতে উল্লেখ নাই, সেই অপরাধগুলোর শাস্তি 511 ধারা অনুসারে
অনুযায়ী মূল শাস্তির অর্ধেক শাস্তি পাবে, বা সর্বোচ্চ শাস্তির অর্ধেক শাস্তি পাবে। তো এরকম কি মানে এই আন্দোলনের মতোই করবেন যে একদিন আসবেন 5 দিন আসবেন না? দখল দেন, দখল দেন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। তাহলে বাবা সুন্দরী, সুন্দরীর সাথে তো রমণী যুক্ত হবে, রমণ হবে না বাবা। সুন্দরী আবার রমণী, বাবা সুন্দরী ভাবি হইতে পারে, সুন্দরী বোন হইতে পারে, সুন্দরী মা হইতে পারে, খালি রমণ হইতে যাচ্ছি কেন? সুন্দরী বলা যাবে না, এগুলো অ্যাভয়েড করে চলতে হয়। তাহলে সুন্দর, অতি সুন্দরী একটি মেয়ের লিপস্টিক নেয়ার জন্য ব্যাগে হাত দেয়, হ্যাঁ ভ্যানিটি ব্যাগে হাত দেয়, কিন্তু ব্যাগের মধ্যে লিপস্টিক নাই, এক্ষেত্রে এর মামলা কত ধারায় হবে? 511। আর যদি দেখা যায় তো ভাবি নিয়ে আসছে লিপস্টিক, চুরি, চুরি হবে শিওর, 379-তে মামলা হবে। রিল্যাক্স। আপনার তো চমৎকার, ব্যাগটা যদি ঘরের মধ্যে থাকতো 380-তে মামলা হইতো, আর ব্যাগটা যদি নিয়ে যাইতো হইলো আমার শালা, 381 হবে। বাহক কর্তৃক চুরি, বাহক কর্তৃক চুরি, বাহক কর্তৃক চুরি। রিল্যাক্স বাবা। তাহলে ক একটি দণ্ডায়মান গাছ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেলে চলে যায় চুরি। ক একটি দণ্ডায়মান গাছ ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেটে ফেলে, মিসচিফ, অবৈধ, অনিষ্ট, অনিষ্ট সাধন। রিল্যাক্স। ক একটি দণ্ডায়মান গাছ অনিষ্টের উদ্দেশ্যে কেটে ফেলে, তখন হবে ক্ষতি সাধন। উদ্দেশ্য অনিষ্ট হইলে অপরাধ হয় ক্ষতি সাধন, উদ্দেশ্য ক্ষতি সাধন হইলে অপরাধ হয় অনিষ্ট। আমি বুঝাইতে পারি না? ডিবি হারুন কে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ঘরে ঘরে কিন্তু আগুন জ্বালাবো, সত্যি সত্যি। ডিবি হারুনকে আপনারা মাইরেন না, ডিবি হারুনকে আপনারা নিরাপদে রাখেন। ডিবি হারুন যদি কোনো কারণে বিদেশ যায়, ওরে যেখানে পাবেন সেইখানেই ওকে ডিবি হারুন করে দিবেন। কত বড় নির্লজ্জ, বেহায়া হইলে একটা সরকার পতনের জন্য দায়ী হইতে পারে। হারুনের আব্বা ভালো, হারুন খারাপ, অসভ্যের বাচ্চা না, হ্যাঁ নিজে অসভ্য। এই যে সন্তানের জন্য বাবা বকা শুনতেছে না, একজন দেবতার আসনে নিয়ে গেছে যে বাঙালি, তারে ছোট্ট ছোট্ট 5 দিনের কাজে তার সমস্ত, যেমনি দুধ যেরকম ভাবে ছানা বানায় দেয় ওইভাবে বানায় দিছে। 2-4 দিন আগে একটু শুনতেন, আমরা ঘরে বসে বুঝতেছি মাননীয় যে পোলাপাইন এইগুলা করবে, হ্যাঁ, আর আপনি ঘরে বসে বুঝতে পারতেছিলেন না। আপনি এমন এমন তেলবাজ, এমন জিব্বাওয়ালা লোকজন পাশে রাখছেন, চাটতে 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 আটালো বানায় দিছে, তত্ত্বটা পর্যন্ত 3 দিন পরে যায় আপনার কাছে। এরকম বলয় থেকে মুক্ত থাকা উচিত প্রত্যেকের। যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় থাকবেন, বুঝতে পারতেছেন, এই তথ্য তাদের কাছেও পৌঁছায় দিবেন। দেখেন, চুরির সাথে তার মানে ক্ষতির একটা সম্পর্ক আছে, পার্থক্য আছে, তাই তো? চুরির সাথে দস্যুতার একটা সম্পর্ক আছে, আবার ডাকাতিরও আছে। ও পাপা, তাইলে চুরির সাথে আত্মসাতের কি সম্পর্ক আছে না বলছিলাম না? তাহলে আত্মসাৎ মানে নিজে নিজেকে খেয়ে স্বাদ ভোগ করা, তাহলে আত্মসাৎ মানে নিজে উপভোগ বা নিজে ভোগ। হারুনকে আত্মসাৎ করে দেন তাইলে। ডিবি হারুনের ভাতের হোটেল,
খাওয়ায় চাইনিজ। নুডলসও খাওয়াইছে। আল্লাহ যেন ওরকম সিচুয়েশনে আর কাউকে না খাওয়ায়। আল্লাহ যেন ওরকম সিচুয়েশনে আর কাউকে না খাওয়ায়। তবে ডিবি হারুন ওরকম সিচুয়েশনে পরে যেন 2-4 বেলা ভাত খাইতে পারে, আল্লাহর কাছে দোয়া। বিপ্লব ক্রাইম সিন বানাইছে, পরে চিন্তা করলাম ও সিআরপিসিটা মনে হয় ভালোভাবে ওরা কেউ পড়াইছে, একটা ক্রাইম সিন বানাইছে। পিআরবি মনে হয় ওরা কেউ ভালো করে পড়াইছে, ওরা পুলিশ পিআরবি বানাইছে, পুলিশ সিআরপিসি বানায় 2-4টা ধারা পাইছে, অসুস্থ ধারার ব্যাখ্যা নিজেদের মতো করে ব্যাখ্যা বানায়া পরে হেরা ক্ষমতার অপব্যবহার শুরু করে দিছে, যার কোনো বৈধ কার্যকারিতাই নাই। ওরা যেরকম ব্যাখ্যা তুইলা ধরছিল, আমি তো দেখছি, এর কোনো কার্যকারিতাই নাই। পরে ওদেরকে বললাম যে বাবা এইগুলা অসম্ভব, পুলিশ হেফাজতে রাখার কোনো বিধান নাই, আইনি বৈধ কোনো বিধান নাই, অবৈধভাবে রাখতে পারেন, বৈধ কোনো বিধান নাই। তখন কয় আপনারাও ধরতেছি, আপনি হলেন কিছু আইনি শেখেন নাই, আপনি আইনি জানেন না। হ্যাঁ, একটা সত্যি তাই বলতেছে যে আপনি আইন জানেন না, আইনি শেখেন না, আপনি ছেলেদের কি পড়ান এগুলা। হাবিব ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? বাদ এগুলো বললেন না। এই ডিবি হারুন কিন্তু এখনো পদত্যাগ করে নাই। ওর ডিবি হারুনকে আসতে হবে, আপনারা থাকবেন না, পুলিশ দেখলে আপনারা দৌড় দেওয়ার লোক, আমি দেখছি আপনারা থাকবেন না, আমি জানি থাকবেন। ডিবি হারুনকে আপ্যায়ন করার জন্য আমরা একটা আপ্যায়ন কমিটি বানাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা কোমল পানি দেব এবং ভাতের বদলে কি করে চাইনিজ খাওয়ানো যায় দেখতেছি। মাই ডিয়ার, তাহলে আত্মসাৎ হচ্ছে নিজে, আর বিশ্বাস না করলে হয় না। তোমাকে বড় ভালোবাসিতাম, বড় বিশ্বাস করিতাম, তোমার দ্বারা এমন কার্য সাধন হইবে বুঝিতে পারিয়াছিলাম না ডিবি হারুন। বিশ্বাস করলেই বিশ্বাস না করলে বিশ্বাস ভঙ্গ হওয়া যায় না। মাই ডিয়ার, তাহলে বিশ্বাস করতে গেলে আর একটা লোক লাগে, আর আত্মসাৎ করলে নিজেই করা যায়। রূপু ভাই, আমি মনে করছি আপনি ডিবি হারুনের কোনো সম্পদ দিবেন, এই চুরি আমার লাগবে না, ঠিক আছে? রূপু ভাই যদি ঢাকা থাকেন, গোপনে আমাকে একটা মিস কল দিয়ে এখন না। কে? পিয়াস ভাই তো মা মারা গেছে, ইন দা ভোগ অফ মা। হ্যাঁ, আমি কিন্তু দেখাবো ক্যামেরায় কি হইতেছে, দেখাবো কিন্তু। আল্লাহ ভরসা। তাহলে আমার কাছে একটা জিনিস রাখতে দিছেন, খেয়াল করেন, আমার কাছে একটা জিনিস রাখতে দিছেন, আমি ওইটা নিজে খেয়ে ফেলছি না, বিশ্বাস ভঙ্গ, অর্থাৎ দায়িত্বভার নিয়ে দায়িত্ব ভঙ্গ করা। থ্যাংক ইউ। তত্ত্বাবধায়ক হয়ে বরখেলাপ করা, যেটা ডিবি হারুনরা করছে। তত্ত্বাবধায়ক হয়ে কি করেছে? পরীক্ষা যে আসলে কোন মাসে হইতে পারে এই ব্যাপারে আমরা জানি না। আমরা পরীক্ষা কালকে হইলেও দিব, 6 মাস পর হইলেও দিব। আমরা হইলাম ডিবি হারুন বাদ দিয়ে যে কয়জন সংগ্রামী সৈনিক বেঁচে আছে তারা। আমি ওই দিনই কসম খাইছি যে ডিবি হারুনকে কোনো একদিন পাইলে
হালকা শব্দ, তাই না বলেন? একটা নাটক সাজাইছে, মানে তুই গুম করে রাখ, এতগুলো হজম করে ফেলছে। জিয়াউর নাম কি, জিয়াউর হাসান, আপনার ডিজিএফআই এর প্রধান, কেউ টের পাইছেন আপনারা? কি চ্যালেঞ্জ! তুই একটু জিয়াউর হাসান হইতি, তুই আমাদের চোখে পড়তি না। তুই চোখে পড়ে তুই ঘুমাইতে দেস নাই, তোর কারণে ঘুমাইতে পারি নাই। জিয়াউর হাসান এত আকাম করছে, কই আমরা তো ঘুমাইছি, আমরা বুঝতেই পারি নাই, তাই না? যে এত সুন্দর আয়না ঘরে, এত সুন্দর আয়নাবাজি। আমাকে রাত 3টার সময় একজন ফোন দিয়ে বলতেছে, শুনলাম আয়নার মধ্যে নাকি রাখে মানুষজন। আমি কি বলে এরা, কি? আমি পরে আমি বলতেছি আমি এটা একটু বুঝে নাই, আমি একটু বুঝে নাই যে ঘটনাটা কি। এই যে রক্ষক যখন ভক্ষক তখন বিশ্বাস ভঙ্গ, এইটা ডিবি হারুন। আর আত্মসাৎ নিজে নিজে করে। ওকে, তাহলে আপনি আমাকে, আপনার একটা জিনিস, আত্মসাৎ হয় পরিচিত লোকের মধ্যে, জ্ঞাতসারে পরিচিত লোকের মধ্যে। চুরি কিন্তু অপরিচিত লোক করবে, তাই না? তাহলে আমাদের এই ক্লাসরুম থেকে একটা কলম ব্যবহারের জন্য আপনি নিছেন, নেওয়ার পর সেই কলমটা আর দেন নাই, এইটা কি হয়েছে? আত্মসাৎ হয়েছে। তার মানে যতই সরল মন আপনার হোক না কেন, আপনি কোনোভাবে অপরের সম্পদ না বলে নিতে পারেন না। ভয়ঙ্কর কথা না? আপনার মন সরল, ঠিক আছে, আপনি বোঝেন না। ওই আমার এক অনলাইন স্টুডেন্ট আছে, ক্লাস শেষের পর কয় স্যার ক্লাসের লিঙ্কে ঢুকতে পারি না। হে আবার নিজের সরল দাবি করে, হ্যাঁ বলে আমি এগুলা বুঝি না, অনলাইন বুঝি না, মাথা ঘুরাই, শুধু আপনার কথা শুনলে আমার ভালো লাগে, এই কারণে মাঝে মাঝে ঢুকি। তো ওরে কি কমু, মানে এই সরলতার দরকার নাই আমাদের। ধন্যবাদ ধন্যবাদ, এগুলো দরকার নাই তো, এই সরলতার দরকার নাই, বুঝাইতে পারছি? সরলতা কিন্তু দুর্বলতা হয়ে যাবে যদি এই ধরনের সরলতা করেন। তাহলে সরল বিশ্বাসে অতি সুন্দরী মহিলার মেকআপ বক্স পার্শ্ববর্তী ভাবি নিজ ঘরে নিয়ে আসে, এটা কি হয়েছে? আত্মসাৎ হয়েছে। ভাবি তো আপনার চেনা, পার্শ্ববর্তী ভাবি আপনার চেনা না? তাহলে এখানেও যদি বলেন চুরি হয়েছে, জিনিসটাই পাবেন না, এইটা কিন্তু আর বাইর করবে না। যদি বলেন যে এই ক্লাসরুম থেকে কিন্তু কলম চুরি হওয়া সম্ভব না, এই ক্লাসরুম থেকে কিন্তু কলম চুরি হওয়া সম্ভব না, কলম কি হবে? আত্মসাৎ হইতে পারে। কারণ আপনি যদি যখনই বলবেন চুরি হয়েছে, দেখবেন জিনিসটা গায়েব করে দিছে, মান সম্মানের বিষয়, তাই না? এই কারণে কিছু ক্লাসে হারায় গেলে আমি যে কৌশলটা অবলম্বন করি সেটা বলি যে আমাদের ক্লাসে একটা জিনিস হারিয়ে গিয়েছে, যদি কেউ আত্মসাৎ করে থাকেন, ঠিক আছে, অতি সত্ত্বর সে এটা নিজ দায়িত্বে নিচে রাখেন, ফেরতও চাই নাই আমরা। এতে হয় কি, ফেরত দিতে গেলেও তো সে তো মনে মনে কইবে স্যারে ওই সময় পড়ানোর সময় কইছিল আত্মসাৎ, কিন্তু মনে মনে তো আমার চুরি মনে করতেছে, একটা ঝামেলা না বলেন? তাহলে আত্মসাৎ আর চুরির মধ্যে শুধু একটাই পার্থক্য, চুরি হয় অজ্ঞাতসারে আর আত্মসাৎ হয় জ্ঞাতসারে। কোন ব্যক্তি আত্মসাৎ করতেছে সেটা আমরা জানি, ডিবি হারুন। হ্যাঁ যাব। তাহলে আমি আপনার বাসায় গেছি, বাসায় যাওয়ার পর দেখতেছি যে আপনার মানে আলমিরার মধ্যে একটা বই মেঘে মাটিতে মাখামাখি। বইটা আমি জিজ্ঞেস করলাম যে ঈসা আপনি পড়ছেন? সমরেশ মজুমদারের লেখা। ঈসা আপনি পড়ছেন বইটা? বলে স্যার পড়া তো সময় পাই না, আইন করে কুল পাই না, আর তো এইসব মেঘে মাটিতে মাখামাখি নিয়ে আসছেন। আমি বললাম আমাকে যতক্ষণ আসি, এই অভ্যাস ছিল, বন্ধুর বাসায় যতক্ষণ গেছি ততক্ষণ বই পড়ছি, বই পড়তেছি, পড়তে পড়তে ভালো লাগছে, এমন এক জায়গায় আটকে গেছি যে কিসের স্যার, কিসের কি, আর কিসের ঈসা, আর কিসের কি। আমি নিজের মনে করি রাস্তায় পড়তে পড়তে, ঠিক আছে, বাসায় চলে আসি।
এই যে তার বাসা থেকে একটা বই নিয়ে আসলাম, এক্ষেত্রে আমি চুরি করেছি, বিশ্বাস ভঙ্গ করেছি, না আত্মসাৎ করেছি? আত্মসাৎ করেছি। অর্থাৎ যে জিনিস নিজের নয়, ওই জিনিস অনুমতি ব্যতীত ব্যবহার করলে তা আত্মসাৎ বলে গণ্য হবে। আত্মসাতের মধ্যে সবসময় একটা ভোগের ব্যাপার থাকে। রিল্যাক্স। এবং আত্মসাৎ কিন্তু বিশ্বাসভঙ্গের মধ্যেও একটা কি আছে? আত্মসাৎ আছে। যখন দায়িত্বে থেকে, ভারপ্রাপ্ত থেকে দায়িত্বের বরখলাপ করবেন, তখন তাকে নাম হবে বিশ্বাসভঙ্গ। রিল্যাক্স। তাহলে আমি আপনাকে এখন, ঈসা আমাকে একটা বই রাখতে দিছে যে স্যার বইটা রাখেন, আপনার ভালো লাগলে ফইরেন। আমি করছি কি, দেখলাম যে মুড়ি বানানোর জন্য নিচে মুড়ি এলা কাগজ পায় না। পরে কইলাম, আরে মিয়া আমার কাছে তো ভালো কাগজ আছে, তুমি কত দিবা? বলে 10 টাকা। আমি বললাম 11 টাকা কিছুক্ষণ আগে কয়ে গেছে, তুমি নিবানি? বললো হ্যাঁ নিব। আমি স্যার ওই বইটা বিক্রি করে দিলাম। সাথে সাথে কি হয়ে গেল? বিশ্বাস ভঙ্গ হয়ে গেল। অর্থাৎ আত্মসাৎকৃত সম্পত্তি যতক্ষণ আপনি ব্যবহার করতেছেন ততক্ষণ এটা আত্মসাৎ। যদি অপরকে ব্যবহার করতে দেন, বিলি বন্টন করেন, বিক্রি করেন, বিশ্বাস ভঙ্গ হয়ে যায়। তাহলে আপনি আর আমি ব্যবসা করতেছি, আমরা দুই বন্ধু। আসে না না, ওরা পুরা এইগুলাই হলো মানে দরকার ছিল। এই আন্দোলনের পর গুলি খাইলে কিন্তু আসলে এই লিস্ট আসবে না। সঠিক টাইমগুলো নষ্ট করে, এগুলাকে বলে জীবনের রয়্যাল টাইম। বারবার আসে না। এই 5-6 দিন কিন্তু আর আসতে 100 বছর লেগে যাবে আবার। বুঝতে পারতেছেন রাজীব? মিস্টার ক, মিস্টার খ, মিস্টার গ, ছদ্মবেশে কথা বলতে হবে। ডিবি হারুন আছে। হ্যাঁ, তাপস স্যারের জায়গা। কে? আমি বুঝি না কোন দলের। এগুলো এই এরকমও না। কোন আপনার জন্য বসে আছে মনে হয় এখনো, কলম যোদ্ধা হয়ে আপনি আহত হয়ে গেছেন, এই দুঃখিত আমি বাঁচি না। বলে ঘরে বসে আন্দোলনের কলম যোদ্ধা আহত। পরে জিজ্ঞাসলাম কি, কিভাবে? বলে ওই যে লাল কালিতে লেখে। সব তখন কি বলেন না, বোঝেও ধারণা আছে। রাজনীতি শিখছে কবে? আর বড়টাই শিখলো সেদিন। বাদ বাদ বাদ, এইগুলা বাদ। আমি যেটা বলতেছি আত্মসাৎ। তাহলে একটা মোটরসাইকেল আমাকে রাখতে দিছেন, আমি বিক্রি করে দিছি। তার মানে দায়িত্বপ্রাপ্ত হয়ে দায়িত্বের খেলাপ করলে বা দায়িত্বপ্রাপ্ত হয়ে আত্মসাৎ করলে তাকে বিশ্বাসভঙ্গ বলে। দায়িত্বপ্রাপ্ত হয়ে আত্মসাৎ করলে তাকে বিশ্বাসভঙ্গ বলে। তাহলে বিশ্বাসভঙ্গ কি আছে আপনাদের কাছে? মামলা হবে কততে? এখান থেকে তো একটা প্রশ্ন আসারই কথা। তাহলে বিশ্বাসভঙ্গ 405 আর মামলা হবে 406। তাহলে এখানে একটা দেখেন, দায়িত্বপ্রাপ্ত আমরা কাদের করি খেয়াল করেন, খুব দরকার। ম্যানেজার, ম্যানেজার আমার দায়িত্বপ্রাপ্ত না বাবা? চাকর বাকর, ভিক্ষুক, ধন্যবাদ। তাহলে ডিবি আরো নইতো। বলে আমি এখন থেকে যারা সাধারণ মানুষ তারা যেন সুন্দরভাবে জিডি করতে পারে এবং মামলার দায়িত্ব করতে পারে, মামলা করতে পারে, সে বিষয়ে আমাকে আমার ঊর্ধ্বপদস্থ কর্মকর্তারা পদায়ন করেছেন। কত বড় হারামি! মানে ও তো নিজে ডুববেও বুঝতে পারছে, চিন্তা করছে তোরা বাঁচবি কেমনে, আমি সব কয়ে দেব, আমাকে পদায়ন করেছে। পরে দেখা গেল যে আপনার দেল টপকাইতে যায় হাঁটু সহিত। কষ্ট কষ্ট।
তাহলে 3 বছর। তাহলে চাকর বাহক বোঝেন? বাহক, 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 বাহন হলো গাড়ি। বাহক, বাহক, বাহক আমরা করি শালার সমন্দিরে, অর্থাৎ শালারে কই এই জিনিসটা নিয়ে ওইদিকে যাও, ছোট ভাই রে, যে ভাই তুমি এখানে যাও, পিয়ন এই তুমি, তারপর হলো টাকা ব্যাংকে পাঠাই, যে বাহক পাঠাই না আমরা, যে টাকাটা জমা দিয়ে আসো, হয় না? তাহলে বাহক কর্তৃক চুরি আর বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ বা আত্মসাতের কিন্তু আলাদা ধারা আছে। দুইটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়। হ্যাঁ, প্রশ্ন হয়, কিন্তু আমি বুঝাইতে পারতেছি। তাহলে বাহক কর্তৃক যদি চুরি হয় সেক্ষেত্রে মামলা হবে কত ধারাতে বলেন? 381। আর যদি বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ হয় 407, একই শাস্তি, 7 বছর। এখন এইখানে একটা কথা আছে মাই ডিয়ার, খুব ডেঞ্জারাস কথাবার্তা, মানে ফৌজদারিতে। কথা বলার একটা স্বাধীনতা পাবো না আরিফ ভাই? আরিফ ভাই লেখছে পয়েন্টে আসেন, অর্থাৎ টু দ্য পয়েন্টে। সে লিখতেছে কোনো জায়গায়, ওইখানে সে স্কিপ করছে। আমি আজকে এইটাকে বলে হলো আবেগী, মানে বিবেক ছাড়া আবেগ দিয়ে লাইভ করতেছি আজকে, কারণ বিবেক, বিবেক শেষ, আবার জমা হোক। আরিফ ভাই লিখতে পারছেন ওইটা? রিল্যাক্স। তাহলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি 3 বছর, আর বাহক কর্তৃক 7 বছর। 408 কেরানি কর্তৃক বা চাকর কর্তৃক বিশ্বাস ভঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধারাগুলা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ উঠতে বসতে লাগবে। যদিও এখন পুলিশ নাই, কিন্তু পুলিশ যখন আসবে এই ধারাতে গেলে কিন্তু পুলিশ মামলা করে দিবে। আর আপনারা ভাইবেন না যে একটা সাংবিধানিক রাষ্ট্রে পুলিশ থাকবে না। একটা সাংবিধানিক রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু বিলুপ্ত হবে না, ভালো আসবে, বেটার কিছু আসবে, নতুন কিছু কর। বুঝি নাই, এটা হচ্ছে ওদের কিছু বৈষম্য আছে, এগুলা পুলিশের বৈষম্য। পুলিশের সাথে মিশলে বুঝবেন, বুঝতে পারছেন? বলবেন আবার দালালি করে, কথা বললে তো স্বাধীনতা নাই। একটা পক্ষ নিয়ে কমো দেখছো, এই জন্যই হয়েছে জ্বালাস, এর জন্য নিরপেক্ষ সাজার চেষ্টা করতেছি, যদিও আমি নিরপেক্ষ না। হ্যাঁ, কারণ নিরপেক্ষ থাকা যায় না, বললেই হবে। আমি সত্যের পক্ষে, আমি অবশ্যই নিরপেক্ষ না, বুঝাইতে পারছি কথাটা? আমি সত্যের পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমার অবাক ব্যাপার, এক পাগল সমাজ আছে আমার একটা, এবং পাগল সমাজের আমাকে ওরা, মানে আমাকে ওরা সর্বনিম্ন নেতা বানাইছে ওদের, ঠিক আছে? রিসেন্ট এই পাগল সমাজ বলতেছে তারা একটা দল করবে। আমি বললাম কোথা থেকে অনুপ্রেরণা পাইলাম? ইয়া বলে ফকির মজনু শাহ। আরে বাপরে বাপ, এই খবরও পাগল রাখে। এরাও একটা দল বানায় ফেলতেছে। হ্যাঁ, এরাও একটা দল বানাবে। ওই দলে দেখতেছি যে সর্বনিম্ন নেতা হিসেবে আমাকে রাখা হয়েছে। মাই ডিয়ার, অনেক দূর চলে গেছি। বাহক, ভিত্ত, চাকর 408, না কেরানি চাকর 408, আর বাহক, বাহক কর্তৃক চুরি, বুঝি নাই, 381। বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ, রিল্যাক্স। এখন এইটা জুডিশিয়ারির একটা প্রশ্ন, আমি একটু হালকা টাচ দিয়ে যাই। আপনার নামে এজাহার দায়ের করা হয়েছে 381-তে, রিয়াজ ভাই, 381-তে আপনার নামে কি দায়ের করা হয়েছে? এজাহার করছে। এখন আদালত কি
407-এ আপনাকে শাস্তি দিলে বেআইনি হবে? বলেন। শাস্তি এক, কিন্তু বেআইনি হবে কিনা আমি জিজ্ঞেস করছি। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা হচ্ছে 381-তে আপনার নামে একটা এজাহার হয়েছে, পুলিশ এজাহার করছে, আদালত সার্বিক বিবেচনা করে সাক্ষ্য প্রমাণ দিয়ে দেখতেছে যে আপনি অপরাধ করছেন, কিন্তু সেটা চুরি না, সেটা করছেন বিশ্বাসভঙ্গ। সেক্ষেত্রে 381 ধারার মামলা দায়েরের পর 407-এ শাস্তি দেয়া বৈধ কিনা? বৈধ। এটা বুঝা বলতেছেন বৈধ? বৈধ। এটা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে বলতে পারবেন? তার মানে এজাহার সাক্ষ্য হিসাবে গ্রহণ হয় না। এখানে যদি দেখা যায় যে সেম ম্যাটার, তো ঘটনা তো চুরি এবং বিশ্বাসভঙ্গ আত্মসাৎ একই কথা বলতেছি না? সেম, শুধু যে ব্যক্তিটা অজ্ঞাত থাকলে 381 হইতো, আর যেহেতু ব্যক্তিটা হলো আপন শালা, সেহেতু 407-এ এজাহার দায়ের করলে ভালো হইতো। পুলিশ যেহেতু এটা বুঝতে পারে নাই, সেহেতু এজাহার দায়েরের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তা মামলার বিচারের ক্ষেত্রে বড় বাধা হইতে পারে না। এই কারণে আপনার 381 ধারায় যদি এজাহার দায়ের করা হয়, সেই ক্ষেত্রে 407 ধারায় শাস্তি প্রদান করা বেআইনি হবে না। এই যে রূপু কত সুন্দর করে বলছে, পারবে, কিন্তু ডিবি হারুনের ফাঁসি চাই। আহা হা হা, চমৎকার। পারবে পারবে। 408, 7 বছর। এবার আসি, এই যে ব্যাংকের টাকা নিয়ে গেছে, এগুলো বলতে ইচ্ছা করে, বলবেন যে কেন বলে, আপনারা রাইছেন না। হ্যাঁ, মাঝখানে কিন্তু খুব আবেগ দিয়ে কালকে ওই বিপ্লবের কাজ দেখে মনে হয়েছিল পুলিশ আর পড়াবো না, কয়েকবার চাইছি যে এগুলো লিখে দিই, বলে পরে ম্যাডাম বললো যে এগুলো ফেসবুকে ঘোষণা না দিয়ে বাস্তবে করেন। হ্যাঁ, মানে ক্ষোভে মানে বুঝাইতে পারবো না আসলে। ডিবিআর কত ধারায় ছিল? 381-তে ছিলাম না, কততে ছিলাম বলেন তো? হয় নাই 400। সরকার ডিবি হারুনের মধ্যেই তো ছিলাম, সরকারি কর্মকর্তা। কেরানি 7 বছর ছিলাম। সরকারি কর্মকর্তা যদি বিশ্বাস ভঙ্গ করে, নিজের টিভি ভবনের কম্পিউটার যদি ঘরে নিয়ে যায়, স্যারদের দিছে, ল্যাপটপ দিছে 8টা করে দিছে না স্যার? পাইছেন তো সবাই, একটা করে তো পাইছেন। ওইয়া ঘরে নিয়ে গেছে দেশে ছাত্রদের আইটি ডিপার্টমেন্টে। হাতে কয় আমার ফলায় নিজেই তো একটা আইটি ডিপার্টমেন্ট, মেয়ে একটা আইটি ডিপার্টমেন্ট, সারা দিন রাত ফেসবুক চালায়, এদেরকে আইটি ডিপার্টমেন্ট বানায় দিছে, সব সম্পত্তি এদের ঘরে নিয়ে গেছে। এরপরে আপনার হাজার হাজার আছে এরকম যারা সরকারি দুর্নীতিগ্রস্ত লোকজন আছেন বাবা, তারা টাকাগুলা দিয়ে দেন, নিজের সম্মান বাঁচান, বাপের সম্মান বাঁচান, পরবর্তী জেনারেশনের সম্মান বাঁচান, শ্বশুরবাড়ির সম্মান বাঁচান। এই যে বেশির সুমন একটা সুন্দর কথা বলছে, শ্বশুরবাড়ির চাপে পড়ে আমেরিকা যেতে বাধ্য হলেন। বেশটা তাপস কার কথায় উঠে বসে? দুরু তার ঘরের কথায়। বলছে তুমি যদি এখনই প্লেনে না ওঠো, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ঘরের দরজা খুলবো না, সাথে সাথে উঠে চলে গেছে। তারপরে যে পরশ ভাই কার কথায় উঠে বসে আপনারা জানেন না? হ্যাঁ, আমাদের সদ্য আপ্পা পুরো ধ্বংস করে দিয়ে গেছে। এটা আমার তাহলে সরকারি কর্মকর্তা বা ব্যাংকার, হ্যাঁ, কর্তৃত্ব
এই যে এই 3 জন ডেপুটি গভর্নর কালকে ছাগলগুলা বলতেছে, ওরে ছাগল ছাগল ডাক পারি, ছাগল গেল কার বাড়ি। ছাগল বলতেছে, বলে স্বৈরাচারী সরকারের ভয়ে এতদিন মুখ খুলতে পারিনি। এবং তাদের জিজ্ঞাসা, এত যে টাকা পয়সা লইয়ে গেছে আপনারা ছিলেন কই? ছাগলের বাচ্চারা কয়টা ছাগল কিনছে সেই হিসাব এখন নেওয়া দরকার। বলে এতগুলা ছাগল, বলে স্বৈরাচারী হাসিনার ভয়ে মুখ খুলতে পারিনি। কত বড় মানে ছাগল কত বড় চিন্তা করছে, নতুন কারো পা চাটি। 100% 1000 কোটি টাকার মালিক ওই ছাগল 3টা। আমি কয়েকজনকে চিনি যারা 1000 কোটি টাকার মালিক, বিলিভ করেন আমার কথা। সরকারি সম্পত্তি কি করছে? আত্মসাৎ করছে। আর সরকারি সম্পত্তি আত্মসাৎ হয় না, বিশ্বাস ভঙ্গ হয়। বুঝাইতে পারছি কথা? কিছু কিছু জায়গায় আত্মসাৎ হয় না, সরকারি সম্পত্তি কি হয়? বিশ্বাস ভঙ্গ হয়। এই ছাগলগুলা সব খাইছে। ওই ছাগলগুলারে ধরেন, আপনার বাড়ির পাশে সরকারি কর্মকর্তা করছে না, আমি ভাড়া দেওয়া বন্ধ করে দিব। সরকারি কর্মকর্তা আমার আছে 2 জন, অসহযোগ। এখন আপনি বলতে পারেন যে এগুলা করলে দেশ সুস্থ হবে। বাবা, টাকা নাই, আমাদের তো একটা রিজার্ভ, আমরা তো চাইলেই টাকা বানাইতে পারি না। প্রতি সেকেন্ডে 22,000 টাকা এই দেশ থেকে গেছে, প্রতি মিনিটে 13 লক্ষ টাকা গেছে। আমরা চাইলেই তো বানাইতে পারবো না টাকা। ওদের ঘরেও আমির হোসেন আমু, আমার শ্রদ্ধেয় নেতা, আমার লিডার, আমার গুরু মানে পোড়ায় ফেলাইছে। পরে সেনাবাহিনী বলতেছে যে এটা তো দেশের সম্পদ, দেশের বিনির্মাণে কাজে লাগবে, আপনারা পোড়ায়েন না। আর আমার কি এলাকায় ঢুকতে দেবে এর বিষয়ে কথা বললে ভাই? বা তাকে ভয় পাই আমি, এই বিষয়ে বলবো না। ঠিক আছে, সে জাতীয় নেতা তো, এলাকা ভিত্তিক বলতেছি না কিন্তু। হ্যাঁ রে, কোলে করিয়া বলছিলাম যে আমির হোসেন আমুরে দেই কোলে করিয়া টিভি ভবনে ঢুকান লাগে। হে আইছে কে? হে চলতে পারে না, নিজে চলতে পারে না, দেশ চালাইবে। ভাই মার দিবে না তো এলাকায় গেলে? না, এলাকার লোকজন খুব জঙ্গি টাইপের আমাদের। এরা 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 সারা রাত ঘুমাইতে পারে না, তাদের নেতা আসবে। সত্যি, এরকম অনেকে ফোন দিছে। যেমন আপনি ক্লাসে চলে আসছেন, এই রেকর্ড আমরা রাখবো। কে? মানে বাংলার বাঘ ছাত্র নেতা তোফায়েল আহমেদ। আমি তো জানি, আমি সাজ দেখে বুঝতেছি না। আরে আল্লাহ, কি জাতিরা বাবা। দেখেন, রাষ্ট্র একটা পতি পেয়েছে, এখন আর পিতার দরকার নাই। রাষ্ট্র একটা পতি পাইছেন, আপাতত পতি দিয়েই চালান, আপাতত আর পিতা নিয়েন না। ওই যে বঙ্গবন্ধু উপাধি যিনি দিছে, উনি ছাত্র নেতা। উনিও ধরেন, উনি এই আজকে যে 6 জন দেখতেছেন, উনিও ওই 6 জনের একজন। ভবিষ্যতে যদি এই 6 জনের কেউ ভুল করে, এরকম ছুঁড়া মারবে এ জাতি। এত সস্তা না এ জাতি। আপনার ওই তোফায়েল ছাত্র নেতা থেকে আসছে না, ছুঁড়া মারছে জনগণ। আবার এরকম যদি এরা একটু ভুল যদি করে, আপনি মনে করতেছেন যে এই প্রাইমারির স্কুলের পোলাপাইন, ছোট ছোট পোলাপাইন গুলি খায় মরছে এখানে, আমার দেখা, আমার দেখা। আপনি মনে করেন এইসব পোলাপাইন বড় হইলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ, এগুলা বাদ। সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি বিশ্বাস ভঙ্গ করে, 409 ধারায় মামলা করবেন। 409 সবার বিরুদ্ধে মামলা। এবং হারুন তো অ্যাক্সিডেন্ট করে না কেন? না না না, বাজেয়াপ্ত করে দিব। যাবজ্জীবন 10 অর্থদণ্ড। সরকারি সম্পত্তি নিয়ে যদি বিশ্বাস ভঙ্গ করা হয়, যাবজ্জীবন 10 অর্থদণ্ড। এই ধারায় যেন ডিবি হারুনের নামে মামলা না হয়, তাহলে কিন্তু খবর আছে।
ওর মৃত্যু হওয়া উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানে ডিবি হারুন আসছিল, এইখানে বিপ্লব আসছিল এই যাত্রাবাড়িতে। আমার আক্রোশ তো এমনি না। সামনে থেকে এত ছোট ছোট বাচ্চা সামনে থেকে শুট করে দিছে। পোলাপাইন আসছে কি প্রাইমারি পোলাপাইন, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা তো সবাই তো মানে এ দেশের সুশীল নাগরিক, ঘরে বসে দেশের খবর রাখেন। মানে কিছু কিছু আইনজীবী আছে যারা আইনজীবী হবেন, বলে স্যার বাইরে প্রচুর গোলাগুলি, রাজীব ঘর থেকে বের হইতে পারেন না, আপনার উপরে কেমনে আমার সমস্যার সমাধান ছাড়ি। ওই আরিফরে নিয়ে গেছি, পরে বলছি আরিফ এখানে দাঁড়ান, গোলাগুলি হয় কোথাও যায়েন না, মানে রিস্ক না একটা। পরে ওরে বললাম যে দেখেন বাইরের পরিবেশ দেখেন আর ঘরের পরিবেশ দেখেন, ঘরে যারা ছিল সবাই অসুস্থ হয়ে পড়ছে, বাইরে কিন্তু যারা বের হয়েছে তারা অসুস্থতার হাত থেকে রক্ষা পাইছে। এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, মানসিক একটা ক্লান্তি চলে আসছে। আইসে না ক্লান্তি কথা শুনতে শুনতে। এখন আর বিবিসি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আত্মসাৎ বিশ্বাসভঙ্গ খুবই কাছাকাছি। তাহলে দায়িত্ব প্রাপ্ত হয়ে দায়িত্বের খেলাপ করে কোনো সম্পত্তি আত্মসাৎ করাকে কি বলে? পারবেন? তাহলে দায়িত্বপ্রাপ্তের আর এক নাম নির্বাহক। খেয়াল করেন, দায়িত্বপ্রাপ্তের আর এক নাম তত্ত্বাবধায়ক, দায়িত্বপ্রাপ্তর আর এক নাম হইল অন্তর্বর্তীকালীন। তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তীকালীন তো এক না, কিন্তু আমি কেমনে মিলাইলাম এই দুইটারে? এই যে সুন্দর, ওনারা আমাদের প্রতিবেশী। এই যে আপনারা, এই যে রূপু ভাই বলছে যে ডিবি হারুনের যতদিন ডিবি হারুনের সন্ধান না পাওয়া যায় ততদিনের অনশন বলে নাই বাবা, এখানে বলে নাই, বলছে ততদিন সে ডিবি হারুনকে খুঁজে যাবে। নির্বাহক তত্ত্বাবধায়ক। বাবা নির্বাহক মানেই দায়িত্বপ্রাপ্ত হওয়া। ওকে, তাহলে একটা দলিল দিয়ে গেছি আপনাকে যে আমার মৃত্যুর পর ডিবি হারুনকে আমার এই সম্পত্তিতে কবর দিও। তা ধরেন এইটা দেওয়ার পরে, এই লিখিত উইলটা করার পরে আমি এইটা দিয়ে গেছি বিপ্লবের হাতে, যে বিপ্লব এটা তুমি বাস্তবায়ন করো। তা বিপ্লব বলতেছে আমি ক্রাইম সিনে আসি, আমি দেখতেছি। পরে আমিও গেলাম মইরা গুলি খেয়ে। হারুনের গুলিতেই মরছি আমি। বিপ্লব বলতেছে যে এই উইলের কোনো মর্মবাণীর একটি কথাও সত্যি না, অর্থাৎ যাকে আমি বুঝাই দিয়ে যাইতে বলছি, নির্বাহক করে গেছি, সেই এখন ওই জমি ভোগ দখল করা শুরু করে দিয়েছে। হারুনরে বঞ্চিত করে বিপ্লব এখন কি ভোগ দখল করে। সেক্ষেত্রে আমার সাথে আত্মসাৎ হয়েছে না বিশ্বাসভঙ্গ হয়েছে? কেন বিশ্বাসভঙ্গ হলো? রূপু ভাই বলছে স্যার আপনাকে অভিনন্দন, ডিবি হারুনকে পেলে আমাকে একটু মারার সুযোগ করে দিয়েন, ধন্যবাদ। রূপু ভাই আবার ডিবি হারুনের এলাকার লোক, কিন্তু এর জন্য খুব স্পর্শ এবং কাতর হয়ে কথা বলতেছে। আমি ডিবি হারুনের এই যে প্রেসিডেন্ট প্যালেসের বর্তমান অবস্থার দু একটা স্থির চিত্র চাই, যদি কারো কাছে থাকে আমাকে একটু দিয়েন। হ্যাঁ
কিশোরগঞ্জের অবস্থা ভালো না, বন্যা চলতেছে। হারুনের ফ্যামিলি আমেরিকায় থাকে, কতদিন ধরে? ও বাবা, আমেরিকার লটারি পাইছে ডিবি হারুন, এই কারণে থেকে ডিবি নাম হয়েছে ওর। এই যে নতুন একটা দফা আসছে আমার দ্বিতীয় দফার মধ্যে, যাদের যাদের ফ্যামিলি সরকারি চাকরি করে বাবা, তারা তোমরা বাইরে চলে যাও। তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের একা রেখে কি করে থাকো? তোমরা যারা ওসি বা সেই পদমর্যাদার উপরে যারা আছো, তোমাদের যাদের যাদের আমরা কিন্তু অনেকের খবর রাখি। আমরা কিন্তু তোমরা যতই অ্যাসোসিয়েশন বানাও লাভ হবে না ওইগুলা দিয়া। আমরা কিন্তু তোমাদের খবর রাখি বাবা। আল্লাহর রাস্তায় তোমরা পদত্যাগ কইরা তোমরা বিদেশ যাও। তোমাদের বরখাস্ত করা লাগলে কিন্তু দেখা যাবে কম্বল থাকবে না, কিন্তু পরে দেখা যাবে কিন্তু আমরা চায়না কম্বল নিয়ে আসবো, তারপরে তোমাদের রাখবো না। আমাদের আর এক দফায় যুক্ত হইল কি, যারা বিদেশ থাকে, যাদের ফ্যামিলি সরকারি চাকরি করে, ব্যারিস্টার সুমনের পথ অনুসরণ করো, যাই ওখানে আম গাছ লাগাও, 14টা গরু কেন, যাও ওইখানে জমি জমা দিবে তোমাদের। আমার কথা যদি নাও শোনে কেউ, তারপরও আমি আমার মনের ক্ষোভ পূরণ করার জন্য বইলা যাব। আমি এগুলো আমার জন্য বলি, আমি আপনাদের কারোর জন্য বলি না। আমার ধরে নিয়ে যাক, এটা আমি চাইছি শুরু থেকেই যে একটু দৌড়ুক না। সত্যি কথা বলতেছি, আমাকে ধরলে দুইটা কাজ হবে। একটা কাজ ছিল ওইখানে যায়া যেসব ছেলে পেলে আছে ওদের একটু হাত পা টিপতাম, বিলিভ ইট অর নট, এগুলা ভাবছি। আবার ওই যেদিন অ্যারেস্ট হয় সেদিন একটা ঝক্কি ঝামেলা থাকে, সেই ঝক্কি ঝামেলায় আমার অভিজ্ঞতা আছে। ওদেরকেও একটু সান্ত্বনা দিতাম যে বাজান তোদের কোনো টেনশন নাই, আমি আসি তোদের সাথে। যদি বাইচা থাকতাম তাহলে এইটা হইতো। আর মইরা গেলে বউরে বইলে গেছিলাম লাশটা আনতে যায়ও না, বাপেরেও বলছি লাশটা আনতে যায় না। আমার বাপে দেখলাম একবারও কয় নাই তুই মরিস না, কত স্বার্থপর মানুষ, মানে সে কত শক্ত মানুষ। আমি চিন্তা করলাম এটা, একবারের জন্য বলে নাই যে তুই মরিস না বা তুই যাইস না। পরে আমার ঘরের উনি সে বলতেছে কি যে আপনারা নিষেধ করছে না? বলছে অবশ্যই আব্বা নিষেধ করছে, ঘর থেকে বের হইতে নিষেধ করছে। আমি কি কোনদিন আমার বাবার কথা শুনেছি বলে তোমার মনে হয়? এবং শেষে বাধ্য হয়ে ওই যে আয়মানের মতো বলতে হয় যে কোটা আন্দোলনের সবচেয়ে বড় বাধা হলো স্ত্রী। এইটা আবার আমি বুঝতাম না, আমার বন্ধু বান্ধব যারা তাদের স্ত্রী দিয়ে বুঝছি যে তাদের অনুপস্থিতি। দেখেন অনেক তো মানে আলো কি বলে এটাকে, অনেক আলোচনা করছি, হ্যাঁ ঝামেলা আছে, এগুলো বলা যাবে না। তাহলে এখানে একটা প্রশ্ন, ক খ গ ঘ মিলে একটি বাড়ি লুট করলো, এটি কোন ধরনের অপরাধ? দস্যুতা। কেন? তাহলে কে এল এম এন ও পি মিলে এলের বাড়িতে ডাকাতি। আচ্ছা, এখন কিছু প্রশ্ন আছে এখানে, দণ্ডবিধির সাথে ফৌজদারিকে মিলায় ফেলছে, চার্জের কিছু ধারার সাথে মিলায় ফেলছে। এখানে দেখলাম আপনারা কিন্তু ফৌজদারি কার্যবিধি 221 থেকে 246 239 কিন্তু ভালো করে মুখস্থ। এই যে সুন্দর বলছে বিপ্লব এখন বেনাপোল, বিপ্লবের জন্য কিছু ইট ফাও। উফ, বিপ্লবকে এলোপাথারি ইট মারবেন না, বিপ্লবকে দয়া করে এলোপাথারি ইট মারবেন না, লাইন ধরে মারেন। কে বিপ্লব?
এটা তাদের রাজনীতি তো থাকবেই, কিছু করার নাই। বাদ এগুলা দেখেন, আমি আত্মসাৎ বিশ্বাসভঙ্গ শেষ করে দিয়েছি। এখন 4টা ধারা, চোরাই মাল। হেডলাইন করেন। একটা কথা মাথায় রাখবেন, চোরের কাছে চোরাই মাল থাকে, এটাই নিয়ম সিদ্ধ। লেখেন, চোরাই মাল, চোরের কাছে চোরাই মাল পাওয়া যায়, ইহাই নিয়ম সিদ্ধ। উরি বাপরে বাপ, এরা কে এগুলো পড়াইছে কে? আপনাদের স্যার কে? আরো কে কে? তাদেরকে নোবেল দেন। চোরাই মাল পেয়েছি মাই ডিয়ার। 410 চোরাই মালের সংজ্ঞা। আমাকে একটু বইটা দেওয়া যায়? এটা মুখস্থ করছেন কিনা? মুখস্থ না করলে কিন্তু হবে না, ওকে? এবং এইটা যে মজা আছে, এই মজাটা যে আমি আপনাকে বলছি, এর জন্য ধন্যবাদ দিবেন। আমার কাজ একটু মাথাটা কেমনে বাঁচায় যান। ওই যে বন্ধুরে আমার নিচে দেখা করতে আসছে, যেদিন গোলাগুলি হয়, আমার এক বন্ধু, তো বন্ধু এত সরেস, ম্যাডাম বাসা থেকে বের হয়ে আসছে, আমিও বের হয়ে আসছি টেনশনে। হঠাৎ গোলাগুলি শুরু হয়েছে, 3 দিক থেকে গুলি করতেছে, একদম স্পষ্ট। এখন আমি তো আপনার চেষ্টা করতেছি যে কোনোভাবে দৌড়ানো। তা এখন সাথে যদি ভ্যানিটি ব্যাগ থাকে, দৌড়াইতে কিন্তু কষ্ট, ঠিক আছে? হ্যাঁ, পরে আমি ওইভাবে ফেস করে দৌড়াইতেছি যে গায়ে আমার লাগুক, সমস্যা নাই। তা আপনার আমার সাথে 2 জন বন্ধু একটা ঘরের মধ্যেই ঢুকছি, দৌড়ায় যায়। একজনের মাথা বাড়ায় দেখে যে গুলিটা কোন দিক দিয়ে আসে। পরে এত বিরক্ত লাগছে আমার, মানে মনে হয়েছে তো ওরে একটা, মানে ওরে আগে একটা ওইখানে পুঁতি, ওইখানে আরে। এই জাতি কিন্তু ভয়ঙ্কর জাতি, মহান জাতি। এরা গুলি খাওয়ার পর টের পায় মাথা নিচু করে রাখা লাগবে। এর আগে কিন্তু মাথা নিচু করে না। গুলি খাইছে যে কয়টা, সব কয়টা মাথা নিচু করে রয়েছে। ওইগুলা আছে, ওইগুলা আলাদা। হ্যাঁ, তার মানে বিপদে পড়লে কি করতে হবে, এই হিতাহিত জ্ঞান হারাইয়া অনেকে গুলি খেয়েছে। কয় একটু গুলি দেখতে যাই, গুলি দেখতে যাইয়া গুলি খাইছে। হ্যাঁ, এইখানে তো তার থাকারই কথা ছিল না। আমার কথা বুঝছেন? কিছু মৃত্যু এরকম হয়েছে, অর্থাৎ তারা একটা আনন্দে দেখতে গেছে কি হয়। এগুলা বাদ, এগুলা কিন্তু শিক্ষা। আপনার কোন সময় কোন পরিস্থিতিতে, আমি আগে বুঝতাম না যে লোকগুলা দৌড়ায় না কেন। গুলির সময় দৌড়াইতে হবে, এই সিদ্ধান্তে আসতেও 5-6 সেকেন্ড সময় লাগে। বুঝতে পারছেন? এটা আপনাদের না, আপনাদের না, এটা আপনাদের না। আজকে আপনার মহাসম্মেলন আছে। তাহলে আমি 410-এ 6টা আইটেম আছে, 6টা, সরি 5টা। এই 5টা আইটেম কিন্তু পরীক্ষাতে লিখবেন। হ্যাঁ, এই 5টা আইটেম কিন্তু পরীক্ষাতে লিখবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে 1 মানে 5টি দ্রব্য চোরাই মাল বলে গণ্য হয়। 410। রুবাই কোথায় আছেন জানাবেন এরপরে। তাহলে 1 চুরির সম্পত্তি, চুরি 1, 5টি উপাদান চোরাই মাল বলে গণ্য হয়, চোরাই মাল। 1 চুরির সম্পত্তি। 2 বলপূর্বক গ্রহণ বা ছিনতাইয়ের সম্পত্তি। 1 চুরির আরে বাবা, চুরি, হ্যাঁ, চুরির সম্পত্তি, বলপূর্বক গ্রহণ বা ছিনতাইয়ের সম্পত্তি। 3 দস্যুতার সম্পত্তি। 4 আত্মসাৎকৃত। ওরকম অনেকেরই মন ভালো নেই, দস্যুতার সম্পত্তি। ইয়াস,
4 আত্মসাৎ, 5 বিশ্বাসভঙ্গের সম্পত্তি। নিয়ে যাওয়ার জন্য বসে আছে। এরা আইনজীবী হয়ে দেশ এবং জাতির কল্যাণ নিয়ে কাজ করবে। ঠিক আছে, 5টা কি লিখছি? এখন লেখেন যে 411 ধারায় চোরাই মাল গ্রহণের শাস্তি 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড আছে। আমি কিন্তু চুরি শেষ করে দিয়েছি স্যার। চোরাই মাল গ্রহণ শাস্তি 3 অথবা অথবা কাটাপ্পা। হ্যাঁ, কালকে তো মন্ত্রিসভার বৈঠক হয়েছে জানেন, এটা ভারতের। হ্যাঁ, তা মোদি বলছে যে কোনোভাবেই বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি মোদি চায় না, এবং মোদি একটা ভালো দেশ খুঁজতেছে। ভালো দেশ দেখে যে দেশে নিরাপদ মনে হবে সেই দেশে পাঠাবে। এখন এটাও ঠিক হইতে সময় লাগবে। দুঃশাসন অনুশাসন এমন পর্যায়ে নিয়ে গেছেন যে আপনি একটা দেশে অ্যাসাইলাম পর্যন্ত পাচ্ছেন না। আমেরিকা পর্যন্ত রিজেক্ট করে দিছে। হ্যাঁ, মানে কতটা হইতে পারে, এবং আমাকে কতটা বলদ মনে হয়, আমারে বলদ মনে কইরা এত 200-300 লোক মাইরা আপনি সম্পদের ক্ষতি হয়েছে কিনা দেখতে যান। মানে আপনার চারপাশে যারা মাননীয় মন্ত্রী সেইদা বৈশা রয়েছে, ওই কয়টা যেন দেশ ত্যাগ না করতে পারে, ওই কয়টার কারণে ধ্বংস। ওই কয়টা বলতেছে এতদিন হাসুয়াপা ছাড়া কিছু বোঝার কেউ ছিল না, সব পিএম ভালো জানেন। প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করছি, বলে পিএম ভালো জানেন। পিএম যখন বিপদে পড়লো তাদের একটু পরামর্শ নিতে চাইলো, মেয়েরা কি বলো, কাফা আপনি ঘুমান আমরা দেখতেছি, ফেসবুক বন্ধ, ফেসবুকে থ্রেড দেই, আবার আপনি ঘুমান আমরা দেখতেছি। এই এত অথর্ব মানুষগুলা একটা মানুষের উপরে আস্থা করতে পারলো না, কিন্তু সবাই আস্থার জায়গায় রাখছিল। নিজে একটা আস্থা হয়ে বসে রয়েছে, আর তার যখন আস্থা দরকার কেউ নাই। এইটাই যখন দেশের থেকে ব্যক্তি বড় হয়ে যায়, এইগুলাই হয় ভঙ্গুর রাষ্ট্র। আরে ভাই, লেখাপড়া করি নাই কিন্তু প্রকৃতি থেকে শিখতেছি না। একটা ব্যক্তির থেকে কখনো মানে রাষ্ট্রের থেকে কখনো ব্যক্তি বড় হইতে পারে না। এক সালমান এফ রহমান পাশে দাঁড়ায় বলতেছে আমি দেশটা চালাবো, আপনি টেনশন করেন না। বিহারি দরবেশ আগে চলে গেছে, এবং দরবেশ মাছরাঙ্গাকে বলে গেছে যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তারপরও তোমরা বর্তমান সরকারের পক্ষে থাইকো। বলেন মাছরাঙ্গার মালিক কে? শিওর? সবার এটিএনও ভাঙছে। আমি মনে করছিলাম এটিএন মনে হয় কোনো কারণে বাইকে যাবে। এগুলা তো ব্যক্তি চেঞ্জ হবে, বডি চেঞ্জ হবে, সবই সিস্টেম, এগুলা বইলে লাভ নাই। প্রতিষ্ঠান যায় না, আরে প্রতিষ্ঠান কখনো যায় না, প্রতিষ্ঠান চেঞ্জ হয়, বডি চেঞ্জ হবে আর কি। বডি অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আপনারা খবর রাখেন না। এর আগে এটিএন আপনার এনটিভি, তারপর হচ্ছে আরটিভির বডি চেঞ্জ হয়ে গেছে না, তা এখনো আবার নতুন করে আবার বডি চেঞ্জ হয়ে গেছে, খোঁজ নেন। বডি চেঞ্জ হবে, আর বডি চেঞ্জ ভালো ভাই, কিন্তু মানে ওই
ওরা কয় টাকা কামাই করে নিছে সেই কয় টাকা ফেরত নেন, তারপর বডি চেঞ্জ করেন, এইটা ভালো হবে। পদত্যাগ করেন, পদত্যাগ করে টাকাগুলো দেন। আপনাদের ওই টাকার হিসাব আমরা আর নেব না, আমরা মাফ করে দিব। আমরা মনে করব যে কালো টাকা সাদা করার একটা সুযোগ আছে, কিন্তু সেইটা আপনার কাছে না, সরকারের কাছে দিলে সাদা হবে। ফান্ডে দেন। এই দুস্থ, এই যে বাড়িঘর ভেঙে গেছে তাদের দেন, যারা মারা গেছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ওইখান থেকে টাকা দেন। ডিবি হারুনের 10,000 কোটি টাকা আছে, সেই 10,000 কোটি টাকা নেন, ওই প্যালেস কেনার মতো কেটা আছে ওইটা বেচেন, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন। আবার বেনজিনের মতো সব টাকা উঠানোর পর বাজেয়াপ্ত করেন না, তাহলে কিন্তু মানুষ আবার হাসবে আপনাদের উপরে। দায়িত্বে বসা কিন্তু খুব কঠিন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক ভয়ে থাকবেন, অনেক ভয়ে আছে। দায়িত্ব নেওয়া মানে বিপদে পড়ছেন। আপনি কিন্তু আবার নতুন করে স্বৈরশাসক হয়ে যাইতে পারেন যে কোনো কাহিনীতে, যে কোনো কারণে। তাই যত্নশীল হন। আমার ডিবি হারুনকে প্রয়োজন। ওর একটা মানুষ, আমি ওই 10 জনের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, 10 জনের কারণে আমি নামিও নাই। আমি ডিবি হারুন আমাকে মাঠে নামাইছে, মাঠে নামাইছে এবং ও বুঝাইছে যে আইন জানলে কোনো লাভ নাই, দেশে আইনের শাসন নাই। যেদিন থেকে আমি বুঝছি দেশের আইনের শাসন নাই, আইনের সুশাসন প্রতিষ্ঠা হইলে সব ক্লিয়ার হয়ে যাবে। সব ক্লিয়ার করেন, সুশাসন প্রতিষ্ঠা করেন। বাবা কত বছর বলেছিলাম? 411-তে 3 বছর বলছি না? এখন দেখেন প্রশ্নকর্তা কত সুন্দর আন্দোলিক, আধ্যাত্মিক, তাত্ত্বিক। প্রশ্নকর্তা বলতেছে 381 ধারায় মামলা হয়েছে, 100 টাকা দিবেন? দেন না, এরকম করেন কেন সবাই? তো 381-তে মামলা হয়েছে, সাক্ষ্য প্রমাণের পর দেখা গেল যে আসলে মামলাটা হওয়ার কথা ছিল 411-তে। অর্থাৎ আপনি শোন না, কিন্তু সুরাই মালের রাখেন। এখন 381 ধারায় মামলা হলে, এজাহার হলে, 411 ধারায় তাকে শাস্তি দেয়া কি বেআইনি? কেন? ভুল ত্রুটি কোনো সমস্যা নাই। আর দেখা যাচ্ছে যে এক ধারায় মামলা হইলেও অন্য ধারায় শাস্তি দেয়া বেআইনি নয়। আবার প্রশ্ন হইতে পারে 380 ধারায় মামলা হয়েছে, 411 ধারায় তাকে শাস্তি প্রদান করা কি বেআইনি? না, বেআইনি না। এইটার একটা ডিএলআর আছে ছোট, এই ডিএলআরটুকু আমি চাই আমাদের গ্রুপে দিয়ে দিবেন, যে পাবেন। সবার বইয়ে আছে, রিটেন বইয়ে। ইচ্ছা দিয়ে দিবেন একটু আমাদের। ঠিক আছে, তাহলে 412। বাবা এতক্ষণ সুরাই মাল পড়ছি, আমার কিন্তু খুব তাড়া, তাই আমি দিশে হারা। হালকা কবিতা, নায়িকা হলো ববিতা। ডাকাতির মাল রাখার শাস্তি, নায়ক হলো ডিবি হারুন। আহা, কেনু খেয়েছে দারুন। ডাকাতির মাল রাখার শাস্তি। ডাকাতির মাল রাখার শাস্তি কিন্তু ডেঞ্জারাস, যাবজ্জীবন 10, তদুপরি অর্থ। ভাল লাগছে না? নুসরাত মিমি অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দিবেন। লাইভটি যারা দেখছে, এইসব শেয়ার এখন আর মানে কিভাবে যে কি বলি, আয়সা বলতে হবে আপনাদের সবাইকে বেহেশতে নিয়ে যাব আমি, লাইভটি শেয়ার করে দেন। টাইপের কথাবার্তা বলতে হবে। মাত্রা, অপরাধের মাত্রা। যাবজ্জীবন অথবা 10 বছরের সশ্রম, তদুপরি অর্থ। তাহলে চোরাই মাল রাখার শাস্তির মামলা হবে কত ধারায়? 411 ধারায়। আর ডাকাতির মন পড়ে আছে পরের টেবিলে, না? ঠিক আছে, বলে না স্যার মন মাঠে পড়া ভালো, এটা ক্ষমতায় থাকবে।
পরে বলবো, এগুলো লাইভে বলা যাবে না। আচ্ছা আসি কই বলেন তো? 412-তে যাবজ্জীবন 10 তদুপরি অর্থদণ্ড। 413 অভ্যাসগতভাবে চোরাই মালের ব্যবসায়ী বা কারবার করলে, এই যে আমাদের ম্যান হোলগুলো বিক্রি হয় বুঝছেন, রাস্তার ম্যান হোলগুলা এই ভদ্রলোক কেনে বইলে এগুলো বিক্রি হয়। অভ্যাসগতভাবে চোরাই মালের ব্যবসায়ী বা কারবার করলে বা ক্রয় বিক্রয় করলে যাবজ্জীবন 10 তদুপরি অর্থ। চোরাই মালের ব্যবসা বা কারবার বা ক্রয় বিক্রয় করলে যাবজ্জীবন 10